তারপরও এই ছোট্ট প্ল্যাটফর্মে আমরা অল্প কয়েকজন লোক মিলে একত্রিত হয়েছি জাস্ট একটা বিষয় আলোচনা করার জন্য। তো প্রথমেই আমি সঞ্চালককে স্বাগত জানাই, এরপরে স্বাগত জানাই যারা এখানে অংশগ্রহণ করেছে, সবাই আমার ছাত্র আসলে। তো নাম ধরে তো সবার মুখস্থ রাখতে পারি না, অনেক সময় দেখলে মনে পড়ে আসলে। তো আজকের আমাদের যে আমি আমার যে আলোচনার বিষয়টা আমি আসলে খুবই ইনফর্মাল রাখতে চাই, কারণ এটা খুব ফর্মাল আলোচনা করার আসলে বিষয় না। আর তোমরা অলরেডি মাস্টার্সে ভর্তি হয়েছো, তাও প্রায় বছর খানিক বোধহয় হয়ে গেছে, তাই না? তো এখন আসলে সত্যিকার অর্থে অনেকেরই রিসার্চ ম্যাথোডোলজি বা প্রপোজাল কিভাবে লিখতে হয় এটা নিয়ে আসলে কারোরই পরিচয় হয়নি। তো যে কারণে একটা প্রপোজালও কিন্তু আসলে জমা দিতে হয়, সো কল্ড একটা সিনপসিস আমাদের বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার একটা অপশন আছে, সম্ভবত তোমরা সেটাও হয়তো তোমাদের করার প্রয়োজন না। এনিওয়ে, তাহলে আমি প্রথমে একটা ধারণা দেই যে আসলে প্রথম ধারণাটা হচ্ছে যে আসলে আমরা তো সবাই রিসার্চ করবো। এখন রিসার্চ করতে গেলে আসলে একটা প্রবলেমের উপরে ভিত্তি করেই কিন্তু মানুষ রিসার্চ করে। এই জন্য তুমি দেখবা বিভিন্ন জায়গায় আমরা একটা কথা বলি যে রিসার্চ প্রবলেমটা আসলে, তার মানে নিশ্চিতভাবে তোমার রিসার্চটা হবে কোন একটা সমস্যার সমাধানের জন্য। এখন সেই সমস্যাটা হতে পারে কোন একটা প্ল্যান্ট নিয়ে, সেই হতে পারে কোন হিউম্যান বিং নিয়ে, সমস্যা হতে পারে কোন ধরনের কোন সার্ভে নিয়ে, অথবা হতে পারে কোন একটা মেথড নিয়ে। যে কোনো একটা প্রবলেমকে ফোকাস করেই বেসিক্যালি আমরা রিসার্চের টাইটেলটা ঠিক করি। এই জন্য রিসার্চের প্রথমেই দেখবা বা প্রপোজালের প্রথমেই থাকে স্টেটমেন্ট অফ দি প্রবলেম, তোমরা যদি খেয়াল করে থাকো বিভিন্ন সময়। তো আমি প্রথম যেটাতে আসতে চাইছিল হচ্ছে যে তোমার একটা রিসার্চ প্রবলেম ঠিক করা। আমাদের রিসার্চ প্রবলেম ঠিক করার ক্ষেত্রে মোস্ট অফ দি স্টুডেন্ট যে এমন একটা রিসার্চ প্রবলেম আমি নিব যে রকমের থিসিস যেন আগে হয়েছে, তাহলে কি হবে, আমার বেশি কষ্ট করা লাগবে না, আমি ওইটা ফলো করেই লিখতে পারবো। আচ্ছা, আমরা যখন তুমি যদি ইন্টারেস্টিংলি দেখো, বিশেষ করে আমরা যখন কোনো জায়গায় বাইরে যাই অথবা আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই, আমরা কি চাই যে আমরা অনুষ্ঠানে যারা যাবে সবাই একই ধরনের পোশাক পরবে, সবাই একইভাবে সাজবে? এটা কিন্তু আমরা চাই না। তখন আমরা চাই কি হবো, এক্সেপশনাল। তাহলে তোমার রিসার্চটা কি তুমি অর্ডিনারি রিসার্চ চাও? যদি অর্ডিনারি চাও তাহলে সেরকম হবে। এখন কোন বিয়ের অনুষ্ঠানে সবাই মিলে যদি একইভাবে সেরে যায়, তাহলে থিসিস গুলো সেরকম হবে। এজন্য বেসিক্যালি আমরা সবাই চাই যে আমরা একটা রিসার্চ করবো, যে রিসার্চটা আলাদা হবে। আমাদের বাংলাদেশের মানুষের একটা প্রবলেম হচ্ছে আমরা আলাদা ভালোবাসি, কিন্তু আলাদা হওয়ার জন্য যে ধরনের পরিশ্রম চেষ্টা করা দরকার সেই কাজটা আসলে আমরা করতে চাই। আবার তোমার এই রিসার্চটা কিন্তু তোমার জন্য একটা এক্সিট পয়েন্টও হতে পারে। মনে করো তুমি রিসার্চার হবে না বা তোমার সেরকমের ইচ্ছাও নাই, তোমার ইচ্ছা হচ্ছে যে তুমি একটা মাস্টার্সের একটা ডিগ্রি হলেই, তোমার মাস্টার ডিগ্রি হলেই চলবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখা গেল তুমি একটা চাকরিতে গেলা, সেখানে তুমি এবং আরেকজন দুইজন সমান নাম্বার, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনি কি নিয়ে থিসিস করেছেন। তখন যদি দেখা যায় যে তুমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে থিসিসটা করেছো, সার্টেনলি কিন্তু তোমার উপরে প্রেফারেন্স চলে আসে। আবার রিসার্চ এমন একটা জিনিস, খুব সিম্পল একটা পেপারও অনেক সময় বেশ ভ্যালুয়েবল হয়। ঠিক আছে, এই সিম্পল পেপারটা একটা স্কলারশিপের অথবা কোনো একটা অপরচুনিটির জন্য কিন্তু একটা এক্সিট পয়েন্ট হতে পারে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যখন রিসার্চ শুরু করবে তখন কিন্তু নিশ্চয়ই জানবে না যে আসলে এটা দিয়ে কি পাওয়া যাবে। এজন্য শুরুতেই এটা রেজাল্ট পাওয়া যাবে এটা মনে করার কোনো কারণ নেই, বরং তুমি যে রিসার্চটা করবে সেই রিসার্চটা যদি একটু মনোযোগ দিয়ে করো, একটু সময় নিয়ে করো, দেখবা যে এটা দিয়ে একটা ভালো আউটপুট পাওয়া সম্ভব। কারণ কষ্ট তো তোমাকে করাই লাগে। তুমি যদি কারো থিসিস কপি করো, সেই থিসিসটাও তোমাকে দেখতে হবে, কষ্ট করতে হবে। তাহলে কষ্ট যখন করবো তাহলে কপি পেস্ট করবো, একটা ভালো রিসার্চ করারই চেষ্টা। তাহলে ভালো রিসার্চের প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে তোমাকে মেন্টালি ডিটারমিন হতে হবে যে আমি একটা ভালো ইন্টারেস্টিং একটা রিসার্চ করতে চাই। ঠিক আছে, এবং আমি কারোটা কপি পেস্ট করতে চাই না, এবং আমি চাই না যে মানে অন্যদের মতো আমারটা অর্ডিনারি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রিসার্চারকে সবসময় অনেস্ট করতে হবে। তোমার মধ্যে যদি অনেস্টি না থাকে,
তুমি ডেটা আনার পরে যদি 9 কে 6 করো, 6 কে 9 করো, কেউ কিন্তু দেখবে না। কিন্তু এই রিসার্চটা কি আসলে তুমি বুঝতে পারবে যে এটা একটা ফেক রিসার্চ। তাহলে ফেক রিসার্চে কখনো তোমার কনফিডেন্স বাড়বে। তো সেক্ষেত্রে রিসার্চের দুইটা বিষয়, একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। অর্থাৎ তোমাকে এই দুইটা দিকে প্রথম খেয়াল করতে হবে। তো যাক, এটা ডিসকাশন অন্য একটা বিষয়, আলাদা বিষয়। আমি এটা নিয়ে যদি কখনো অন্য সময় সুযোগ হয় আমি কথা বলবো। তাহলে প্রথমত তোমার জানা দরকার যে একটা রিসার্চের প্রপোজালের মধ্যে আসলে কি স্ট্রাকচার থাকে। তাহলে আমার ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রথমে একটা ইন্টারেস্টিং টাইটেল থাকতে হবে। ইন্টারেস্টিং টাইটেলটা কি? তবে আরেকটা বিষয় আছে, বিষয় হচ্ছে আমরা যেটা বলি যে বিশেষ করে তোমাদের মতো যারা মানে শুরুর দিকে রিসার্চার, তাদের জন্য খুব এক্সেপশনাল টাইটেলও নেওয়া উচিত না, আবার একেবারে অর্ডিনারি খুব বেশি হচ্ছে কাজ হয়েছে এমন টাইটেলও নেওয়া উচিত। তোমাদের থাকা দরকার একটা মাঝামাঝি টাইটেল। কারণ খুব এক্সেপশনাল হলে কি হবে, খুব এক্সেপশনাল কাজ তো আসলে কম হয়েছে, কাজে তোমার জন্য এটাকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট হতে পারে, গাইডলাইন করা ডিফিকাল্ট হতে পারে। আবার খুব অর্ডিনারি যদি হয় তখন তোমার রিসার্চের আসলে কোনো ভ্যালু থাকে না। তুমি এটাকে পাবলিশ করতে পারবে না, কারোর কাছে নিয়ে গেলে সে খুব একটা পাত্তা দিবে না। তাহলে তোমার কি হবে, এই দুটোর মাঝামাঝি, অর্থাৎ খুব এক্সেপশনাল না, আবার কিছু আলাদা যেমন তোমার রিসার্চের মধ্যে থাকে। এখন একটা রিসার্চ আলাদা হওয়ার জন্য অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে তোমার রিসার্চ আলাদা হতে পারে এভাবে যে তুমি একটু নতুনত্ব বা নতুন বিষয় নিয়ে কাজ করতেছো। আর আরেকটা আলাদা হতে পারে যে বিষয়টা অর্ডিনারি, কিন্তু তোমার কাজ যে মেথডে তুমি রিসার্চটা প্ল্যান করেছো এই মেথডোলজিতে ইনোভেটিভ, এটা অন্যরা এরকম ব্যবহার করে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার রিসার্চটা ভ্যালুয়েবল হতে পারে। তার মানে ভ্যালুয়েবল করার রাস্তা হলো দুইটা। একটা হচ্ছে রিসার্চের কনসেপ্টটা যদি কিছুটা নতুন হয়, আর একটা হচ্ছে যে তোমার যদি এমন হয় যে মেথডোলজি তুমি যেটা ব্যবহার করতেছো সেই মেথডোলজিটা একটু আসলে ইনোভেটিভ। তাহলে এই দুইটা দিক তোমাকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত রিসার্চ প্রবলেমটা আসলে ফেস করতে গেলে প্রথম তোমাকে যেটা করতে হবে, একটু চিন্তা করতে হবে যে আচ্ছা আমি কি নিয়ে কাজ করতে চাই। আমি এই যে সাবজেক্টটা ভর্তি হয়েছি, আমি এই সাবজেক্টে কোন বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, খুব মজার ছিল, আমি খুব মজা পেয়েছি এই কাজটা করতে, বা আমি ভাবতেছি যে ভবিষ্যতে আমি এটা নিয়ে জাস্ট একটু ভাবো। এটা ভাবার পরে তুমি তোমার কাজের একটা ওই ওই ধরনের কাজের কিছু ইন্টারনেটে সার্চ করে দেয় যে আচ্ছা আমি আমার ক্রপে আমি নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে আমি মূলত কাজটা করতে চাচ্ছি। ঠিক আছে, যদি সেরকমের হয় তাহলে তুমি নাইট্রোজেনের যে ইফেক্ট আছে সেই সেই ইফেক্ট নিয়ে তুমি ধরো খুঁজতে থাকো যে আচ্ছা আমি কোস্টাল এরিয়াতে নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, এটা নিয়ে সারা পৃথিবীতে বা অন্যান্য দেশে কে কি কাজ করেছে, সেখান থেকে কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এই নাইট্রোজেন নিয়ে এই কাজগুলো। অথবা তুমি হয়তো মনে করতেছো ফসফরাস নিয়ে কাজ করবে, অথবা তুমি মনে করতেছো কোন একটা ফ্রুট নিয়ে কাজ করবে। যে বিষয়টা নিয়েই তুমি কাজ করতে চাও না কেন, সেই বিষয়টা নিয়ে একটু ইন্টারনেটে সার্চ করলেই তোমার চোখের সামনে অনেকগুলো রিসার্চের টাইটেল চলে আসবে। এখন হুবহু তুমি কোন টাইটেল তো আসলে রিসার্চ করা উচিত না। সেক্ষেত্রে কি হবে, ওই টাইটেল গুলো থেকে একটু এদিক ওদিক করে তোমাকে নিতে হবে যে ঠিক আছে আমি আমার যারা ইফেক্ট দেখছে তারা হয়তো বা নাইট্রোজেনের ইফেক্ট দেখার জন্য হয়তো বা মনে করো তারা হয়তো অ্যানোভা নিয়ে কাজ করেছে ওয়ান ওয়ে, তুমি হয়তো বা তোমার রিসার্চে টু ওয়ে করতে পারো। অথবা হয়তো নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে সবাই কাজ করছে, দেখা যায় যে বিভিন্ন ক্রপের উপরে, কিন্তু ভেজিটেবল বা এগুলোর উপরে হয়তো বা কেউ কাজ করে। তখন তুমি দেখা যাবে ওইরকম যদি একটু আলাদা কোনো বিষয়কে সিলেক্ট করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার এই রিসার্চের টাইটেলটা একটু ওর্দি টাইটেল হবে, অর্থাৎ একটা মানে কি বলবো যে এটা একটা ভ্যালুয়েবল টাইটেল হবে। আর সুবিধাটা কি হবে, যেহেতু তোমার ডিজায়ারের সাথে তোমার টাইটেলের একটা মিল আছে, তুমি কিন্তু কাজ গতি পাও। যে ফুটবল খেলতে পছন্দ করে তাকে যদি ফুটবল দেওয়া হয় তাহলে সে যেরকম পারফর্ম করবে, তাকে ক্রিকেট খেলায় নিয়ে গেলে সেরকম পারফর্ম করতে পারবে। সেজন্য আমি বলতে চাচ্ছি যেটাতে তোমার চয়েস হয়, তুমি পছন্দ করো এরকম একটা টপিক বা এরকম একটা সাবজেক্ট ঠিক করো, এরপরে একটু হালকা সার্চ করো। যেহেতু তোমাদের ইন্ডাস্ট্রির জন্য বেশি সময় হাতে নাই, অ্যাটলিস্ট তুমি একদিন বা 2 দিন রাখো যে আমি একটু এই রিলেটেড টাইটেল গুলো আমি একটু দিই। এরপরে তোমার সুপারভাইজারের সাথে টাইটেলটা নেওয়ার পরে তুমি একটু আলোচনা করো যে স্যার আমি তো এরকম একটা টাইটেল কাজ করতে চাচ্ছি, এটা কেমন হবে। তখন হয়তো উনি তোমাকে একটু এদিক ওদিক করে দিয়ে বিষয়টা ফিজিবল করে। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তোমার সুপারভাইজার কিন্তু আসলে তোমাকে সবকিছু করে দিবেন না, করে দাও এটা দিবেন না এই জন্য যে হয়তো বা উনি সময়ও পায় না, মানে সময়ও নাই ওনার,
আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে রিসার্চটা তো তোমার, আমার যদি 5 জন ছাত্র থাকে তাহলে 5 জনের 5টা টাইটেল আছে, আর তোমার ক্ষেত্রে টাইটেল কিন্তু একটা, আর আমার ক্ষেত্রে 5 জন ছাত্রের 5টা টাইটেল। আমার হয়তো প্রজেক্ট আছে, আমার হয়তো ক্লাস নিতে হয়, আমার হয়তো আদার্স ইনভলভমেন্ট আছে। সেজন্য তোমার রিসার্চটা কত এফিশিয়েন্ট হবে, ইফেক্টিভ হবে, এটা ডিপেন্ড বেসিক্যালি করে তোমার উপর। এখন তুমি যদি একটু আগে দিয়ে তোমার স্যারকে যদি জিজ্ঞেস করো যে স্যার আমি তো এরকম একটা টাইটেল মনে করতেছি, আপনি কি মনে করেন, তখন দেখা যাবে ওনার জন্য কাজটা অনেক সহজ। তুমি কিন্তু সহজেই তখন একটা ওয়ার্ড এদিক ওদিক করে অথবা একটা থিমটা এদিক ওদিক করে তোমাকে হেল্প করতে পারে। অর্থাৎ তুমি যদি 60% করো, খুব সহজেই সেটাকে 80% নেওয়া। কিন্তু তুমি যদি 20% করে বসে থাকো, তাহলে তোমার সুপারভাইজার তোমাকে যদি 30% দেয়, তুমি 50% গিয়ে আটকে যাবে, এরপর কিন্তু আর দাও। যাই, তাহলে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে তোমার একটা টাইটেল সিলেক্ট করা, এবং সেই টাইটেলটা জানো এমন হয় যে জিনিসটা সহজ বলতে, খুব জটিল না। ঠিক আছে, অনেক এক্সেপশনাল শব্দ টব্দ ব্যবহার করে টাইটেল করতে হবে তা না। টাইটেল আমরা বলি যে একটু কেচি টাইটেল হবে, অর্থাৎ টাইটেলটা এমন হবে যেন শোনার পরে মানুষের জন্য এটাতে আগ্রহ হয় যে আসলে কি বিষয়টা একটু দেখি তো। ঠিক আছে, যেমন মনে করো তুমি দিলা যে ইফেক্ট অফ নাইট্রোজেন অন স্যালাইন টলারেন্ট রাইস ভ্যারাইটি। তখন মানুষ তো স্যালাইন টলারেন্ট রাইস ভ্যারাইটি তো আসলে ইম্পর্টেন্ট, কারণ এখানে স্যালাইনিটি বাড়তেছে। তো কাজে আমি এটার ইফেক্টটা মানে এটা একটু পড়ি আসলে। এখন তুমি দিয়ে দিলা যে ইফেক্ট অফ নাইট্রোজেন অন রাইস ভ্যারাইটি, তখন দেখা যাবে যে মানুষের আসলে আগ্রহ কিন্তু ওরকম থাকবে না। অথবা তুমি দিলা যে ইফেক্ট অফ নাইট্রোজেন স্যালাইনিটি ইন লো লাইং এরিয়া, অর্থাৎ নিচু যে সমস্ত জমিগুলোতে আছে সেগুলো, মানে একটু কেচি করতে তোমাকে একটু চেষ্টা করতে হবে, তাহলে হবে কি মানুষ আগ্রহ দেখাবে যে জিনিসটা আসলে কি। তো সেজন্য আমাদের এই টাইটেলের ক্ষেত্রে মনে রাখতে হবে টাইটেল সিম্পল হোক, খুব বেশি ওয়ার্ডের টাইটেল করা উচিত না। এবং ধরো তোমার আমরা বলি যে 18 শব্দ হলে ভালো হয়, 18-20টা শব্দ হলে সবচেয়ে ভালো। কিন্তু এবং টাইটেল করার সময় তোমাকে মনে রাখতে হবে এটার মধ্যে আমরা কোনো অ্যাব্রিভিয়েশনস, যেটা অর্থাৎ তোমার ধরো ছোট নাম যেটা শর্ট নেম যেটা, এগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, চেষ্টা করতে হবে কোনো ধরনের কোনো সায়েন্টিফিক টার্ম এগুলো থেকে একটু আলাদা করতে। সায়েন্টিফিক টার্ম ব্যবহার করতে পারো তুমি যদি তোমার সায়েন্টিফিক রিসার্চ হয় সেক্ষেত্রে, কিন্তু নর্মালি ধরো যে সমস্ত জিনিস টার্ম গুলো মানুষের কাছে ফ্যামিলিয়ার না, এই টাইটেল গুলো সাধারণত ব্যবহার করা উচিত না, যেগুলো সিম্পল সহজে মানুষ বুঝে। যেমন মনে করো আমি একটা রিসার্চ করতেছি যে সার্ভে অন দি ফ্রুটস ডেভেলপড বাই বিআরআরআই। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ, মনে করো এই সরি বিআরআই, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এই বিআরআইটা এখানে দেওয়া যাবে না, কারণ বিআরআই দিলে তুমি বিআরআইটা চেনো, কিন্তু যারা তোমার ইন্টারন্যাশনাল লিডার আছে ওনারা কিন্তু এটা চেনে। তো সেক্ষেত্রে এই টাইটেলটা তোমাকে মনে রাখতে হবে, বা এই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। এরপর যখন আমরা প্রপোজাল করবো, আমি একটা প্রপোজাল তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো বেসিক্যালি আমার একটা মানে নিজস্ব প্রপোজাল। এরপরে আমি সেখান থেকে স্টেপ বাই স্টেপ, রানা আমাকে হোস্ট করে দাও, আমি স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার, আপনি হোস্ট হয়েছেন এখন। আমরা আমার স্ক্রিনটা কাটছে, দেখো তো। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার, আসছে। আচ্ছা, ধরো এটা আমার একটা প্রপোজাল আসলে। তো আমরা এখানে কি দেখতে চেয়েছিলাম যে আসলে সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে আমরা যা চাই সেই তুলনায় আমরা কি পাই আসলে। এটা হচ্ছে আমার একটা সিম্পল রিসার্চের একটা টাইটেল আসলে। তো রিসার্চের টাইটেলের প্রথমেই যে অংশটা থাকে সেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। কখনো কখনো ইন্ট্রোডাকশনের মধ্যে আলাদা আলাদা সেকশন থাকে না, এক ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট, জাস্টিফিকেশন, সিগনিফিকেন্স, এগুলো সবই এক জায়গায় থাকে। টোটালটা মিলে আমরা একটা নাম নিয়ে ইন্ট্রোডাকশন। অনেক সময় আবার কি করি আমরা, ইন্ট্রোডাকশনের পরে আমরা আসলে স্টেটমেন্ট অফ দি প্রবলেম, তার মানে এই ক্ষেত্রে ইন্ট্রোডাকশনটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড। জাস্ট প্রথম কথা হচ্ছে যে কোনো রিসার্চ টাইটেলের পরে দেখো আমি কাজটা করতেছি কি নিয়ে, এডুকেশনের কোয়ালিটি নিয়ে। ঠিক আছে, এবং আমি কি দেখতে চাচ্ছি যে গ্যাপটা কোথায়। এখন আমার এই যে রিসার্চ, তাহলে আমাকে আমার রিডার যারা আছে তাকে আমাকে বোঝাতে হবে যে আসলেই কোয়ালিটি এডুকেশন নিয়ে রিসার্চ করা প্রয়োজন। ঠিক আছে, তুমি আমাদের থিসিস গুলোতে
দেখা যায় ছাত্ররা এই বাংলাদেশের দক্ষিণে হোক পশ্চিমে হোক এগুলো লিখে লিখে বিশাল একটা পৃষ্ঠা ভরে রাখে। আসলে এর কোনো প্রয়োজন নেই। তুমি তোমার ইন্টারেকশনে কি আসবে সেটা ডিপেন্ড করবে তোমার টাইটেলটা কিছুর উপরে, তার উপর ডিপেন্ড। দেখো আমি প্রথমেই কিন্তু আস্তে 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 করে রিডারদেরকে আমি নিয়ে যাচ্ছি আসলে কোয়ালিটি অফ এডুকেশন যে আসলে ইম্পর্টেন্ট সেখানে কিভাবে নিচ্ছি। দেখো প্রথমে আমি বলছি যে বাংলাদেশের যে ইকোনমি সেটা এখন ভালো করতেছে, যদিও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। এরপরে আমি কি বলছি যে তোমার ইকোনমিক সেক্টরে আমাদের অনেক গোল আছে। এখন এই গোলগুলোকে যদি আমি অর্জন করতে চাই তাহলে আমার অনেক বিষয় লাগবে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার এডুকেশন। ঠিক আছে, অর্থাৎ আমি প্রথমে একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি যে বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন কেমন, এবং আমি কিন্তু এখানে দেখছি দেখো নট অনলি ইকোনমিক সেক্টর as per the goals of vision 2021 বাংলাদেশ wants to get participatory democracy, আরো কি কি সে চায় বাংলাদেশ, সেগুলো নিয়ে আমি এখানে এই প্রথমবার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখন তুমি ধরো নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে কাজ করতে চাও, তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার একটা ব্যাকগ্রাউন্ড যে বাংলাদেশে আসলে আমাদের এগ্রিকালচারাল একটা দেশ বা এগ্রিকালচার প্রোডাকশন এখানে, কিন্তু এখানে আসলে এক্সপেক্টেড লেভেলের প্রোডাকশন করার জন্য আমাদের এই জমিগুলোতে কি করা লাগে, প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দিতে হয়, এবং এই ফার্টিলাইজার গুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফার্টিলাইজারই হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ তুমি যদি ফসফরাস দিয়ে থাকো তাহলে ফসফরাস। এখন এই কথাটা তুমি ডিরেক্ট বলে দিলে তো হবে না, যারা যারা এই রেফারেন্স গুলো দেবে, আমি কিন্তু আমার কথা বলি না, আমি একটা রেফারেন্স দিচ্ছি। এই কথাটা কে বলছে? সিপিডি বলছে। ঠিক আছে, যে বাংলাদেশের ভিশন 2021 এ আমাদের টার্গেট হচ্ছে এগুলো। আমি তাহলে তুমি বলতে পারো যে হ্যাঁ বাংলাদেশে আসলে একটা এগ্রিকালচারাল কান্ট্রি, এবং এই কান্ট্রিটাতে যদি আমাকে মানুষের জন্য খাদ্য জোগাড় করতে হয় তাহলে যদি খাদ্য জোগাড় করতে হয় তাহলে আমাকে অবশ্যই এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়াইতে হবে। আর এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়ানোর জন্য একটা ইম্পর্টেন্ট উপায় হচ্ছে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা। এখন এই কথাটা কে বলছে? এরকম যদি থাকে তুমি রেফারেন্স দিয়ে এই ধরনের ধরে একটা প্যারাগ্রাফ তুমি লিখলা। সেকেন্ড প্যারাগ্রাফে দেখো এসে আমরা বলছি যে এই উপরের এই যে ইনফ্যাক্ট all these aspects are directly or indirectly linked to quality education। প্রথমে কিন্তু আমি বলতেছিলাম যে আমার বাংলাদেশে এগুলো আমরা করতে চাই ভিশন 2021। এখন এসে আমি কিন্তু তোমাকে একটু আমার দিকে নিয়ে আসছি যে আসলে এগুলো যদি আমাকে অর্জন করতে হয় তাহলে কোয়ালিটি এডুকেশন ছাড়া এটা অর্জন করা যাবে না। দেখো আমি কিন্তু রিডারকে আমার যে দিক আছে, আমার যেখানে যেতে চাই আমি সেখানে কিন্তু নিয়ে আসছি। এখন আবার এসে কিন্তু আমি বলতেছি যে দেখো এডুকেশন হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটা কি হয় তোমার ম্যাটারনাল মর্টালিটি হাবিজাবি এগুলো যা আছে আমরা এখানে বলে দিচ্ছি। তার মানে তোমার কাজ কিন্তু তোমার রিডারকে বা তুমি যাকে বোঝানোটা যেখানে সাবমিট করবা তাকে এটা বোঝানো যে আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করতেছি এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং সেটার জন্য আমরা এখানে প্রবলেম স্টেটমেন্টের জন্য আমি এখানে আমার এখানে স্কোপ ছিল যে আমি একটু বড় করছি, তুমি চাইলে এক প্যারাগ্রাফও লিখতে পারো। এখন এই ধরো আমি প্রথম ছিলাম কোথায়, বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু লাগে, চলে আসলাম কোথায় যে হ্যাঁ অনেক কিছু লাগবে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এডুকেশন। এখন আমি কিন্তু এসে বলতেছি যে হ্যাঁ বাংলাদেশের এডুকেশন, এই যে দেখো সেকেন্ডারি এডুকেশন ওয়ান অফ দি মোস্ট ভাইটাল সেক্টর অফ এডুকেশন ইন বাংলাদেশ, বিকজ এডুকেশন ইজ দ্য নেক্সট হায়ার লেভেল প্রফাউন্ড রেসপন্ডিং। অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের পরে তো তোমার টারশিয়ারি এডুকেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন গুলো ডিপেন্ড করে। এখন তোমার যদি নাইট্রোজেন নিয়ে মনে করো কাজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলতে হবে যে ঠিক আছে বাংলাদেশের অনেক ফার্টিলাইজারই আমরা ফার্মাররা ব্যবহার করি, কিন্তু নাইট্রোজেন কিন্তু আসলে এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে আর্লি স্টেজে খুব ভালো রোল প্লে করে, এবং কি এটা দিয়ে প্ল্যান্টের এই হয় সেই হয়। কাজেই নাইট্রোজেনটা যাতে ইফেক্টিভ হয়, আবার আরেকটা দিকও এখানে আনতে পারো যে যদি নাইট্রোজেনের ব্যবহারটা সঠিকভাবে আমরা না করতে পারি তাহলে সেটা আমাদের সয়েলে ডিপ্রেশন হয়ে যায়, ডিপ্রেশন হয়ে সয়েলকে কন্টামিনেটেড করে, এটাকে অসুস্থ করে ফেলে। তাহলে আমি কিন্তু আমার রিডারকে নিয়ে আসতেছি যে দেখো প্রথমে নিয়ে আসছিলাম কোথায় যে বাংলাদেশের এগ্রিকালচার ইম্পর্টেন্ট, তারপর বলছিলাম ফার্টিলাইজার ইম্পর্টেন্ট, এরপরে এসে বললাম যে না ফার্টিলাইজারের মধ্যেও নাইট্রোজেনটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এই নাইট্রোজেন যদি আমার সয়েলে চলে যায় তাহলে আমার সয়েল কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখো তুমি কি করতেছো, আস্তে 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 মানুষকে তুমি যে প্রবলেমটা ঠিক করছো সেখানে নিয়ে আসো। ঠিক আছে, এই জন্য নাম কি আমার রিসার্চার, কিন্তু আমি যেটা করতেছি এটা একটা প্রবলেমের বেসিসে করতেছি। তাহলে কি প্রবলেমের বেসিসে আমি এই রিসার্চটা করতেছি, কি প্রবলেম সলভ করার জন্য বা কোন প্রবলেমের পরিপ্রেক্ষিতে, সেটার নামই হচ্ছে স্টেটমেন্ট অফ দি প্রবলেম।
এবং এখানে এরপর আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি বিভিন্ন ইয়া দিয়ে, রেফারেন্স দিয়ে দিয়ে, যে আসলে দেখো এখানে কিন্তু আমি এই যে 2-3টা রেফারেন্স পাশাপাশি দেওয়া যায়, যেমন এখানে আমি বলছি যে সাম অফ দি অ্যাট্রিবিউটস রিলেটেড টু দি পুয়ার কোয়ালিটি এডুকেশন ইন সেকেন্ডারি লেভেল আর ওয়াইডেনিং ডিসপ্যারিটিজ, অর্থাৎ কোথায় কি কি কারণে হচ্ছে এই কারণগুলো কিন্তু আমি নিয়ে আসছি। তার মানে প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটা আমি স্টেটমেন্ট করতে হবে। তোমার রিসার্চের প্রবলেমটা কি সেটা নিয়ে স্টেটমেন্ট তুমি দিবা যে হ্যাঁ, বাংলাদেশে আমরা প্রতি বছর এরকমের নাইট্রোজেন ফার্টিলাইজার ব্যবহার করি, কিন্তু দেখা যায় এত পার্সেন্টই আমাদের লস হয়ে যায়, এত পার্সেন্ট আমার প্ল্যান্ট হয়তো বা কনজিউম করতে পারে, এবং এটার জন্য এত টাকা আমাকে খরচ করতে হয়, এবং এর ফলে আমার এই ন্যাচারাল ক্ষতি হতে পারে। কাজে আমার কি করা দরকার, আমার একটা রিসার্চ করে দেখা দরকার যে আমার রাইস ফিল্ডের যে নাইট্রোজেন আছে সেটাকে কিভাবে আরো এফিশিয়েন্টলি আমার প্ল্যান্ট গুলোকে আমরা বাড়াতে পারি। অর্থাৎ আমি যদি দেখি যে আমার কোন স্টেজের প্ল্যান্টে নাইট্রোজেন আপটেক এটা সবচেয়ে বেশি হয়, এবং সেই সময় যদি আমি নাইট্রোজেন প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু ন্যাচারে আমার নাইট্রোজেনও কম যাবে, আমার পরিমাণও কিন্তু কম লাগবে। এই যে কথাগুলো, এটাকে আমরা বলছি স্টেটমেন্ট অফ দি প্রবলেম। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে জাস্টিফিকেশন অফ স্টাডি। অনেক সময় আমরা অনেক জায়গায় থাকে, আমার এটাতে নাই এই জন্য যে ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করেছিলাম, ওনাদের ওখানে জাস্টিফিকেশন ছিল না। জাস্টিফিকেশন মানে কি, এতক্ষণ তো জ্ঞান জ্ঞান করে আমি প্রবলেমের কথা বলছি, এখন এই প্রবলেমের পরিপ্রেক্ষিতে তো একটা রিসার্চ দরকার আসলে। এই যে এই রিসার্চটা যে আমার দরকার বা আমার এটা যে করা দরকার, সেটার নামে জাস্টিফিকেশন অফ দি স্টাডি। যেমন আমি কোস্টাল এরিয়াতে মনে করো রাইসের নাইট্রোজেনের ব্যবহার নিয়ে কাজ করবো, এখন আমি জাস্টিফিকেশন এসে যেটা বলতে পারি যে হ্যাঁ, বাংলাদেশের এই নাইট্রোজেনের জন্য আসলেই আমাদের নাইট্রোজেন এফিসিয়েন্টলি যাতে ব্যবহার করতে পারি সেজন্য একটা রিসার্চ আসলে দরকার। কিন্তু বর্তমান পর্যন্ত বা বর্তমান সময় পর্যন্ত যে রিসার্চ গুলো হয়েছে সেগুলো বেশিরভাগই হয়েছে প্লেন ল্যান্ডে নাইট্রোজেন, ঠিক আছে, এবং তারা এই স্যালাইনিটি বা কোস্টাল এরিয়াতে নাইট্রোজেন নিয়ে খুব বেশি কেউ কাজ করে। আমি এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি, আমি বোঝাতে চাচ্ছি যে হ্যাঁ, আমার এই কোস্টাল এরিয়াতেই নাইট্রোজেন নিয়ে আসলে কাজ করাটা দরকার, এটার নামই হলো জাস্টিফিকেশন। ঠিক আছে, এটাকে আমরা বলি জাস্টিফিকেশন। এখন তুমি যেটা করতে পারো যে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা প্যারাগ্রাফ দিতে পারো, জাস্টিফিকেশনের জন্য এই স্টেটমেন্ট বা প্রবলেমের জন্য একটা বা দুইটা প্যারাগ্রাফ দিতে পারো। আসলে দুইটা দেওয়া যায় না, কারণ প্রপোজালে অনেক সময় ওয়ার্ডের লিমিট থাকে। এনএসটির ওয়ার্ডের লিমিট কত আমি জানি না, তবে খুব বেশি লেন্দি প্রপোজাল কেউ পড়ে দেখতে চায়। বেটার হচ্ছে যতটা সম্ভব এটাকে ছোট এবং সিগনিফিক্যান্ট করা, এবং যে লিটারেচার গুলো তুমি রেফারেন্স দিবা তুমি অবশ্যই খেয়াল রাখবে যেন সেগুলো লেটেস্ট হয়। তুমি 2021 সালে একটা প্রপোজাল সাবমিট করতেছো, তোমার রেফারেন্স যদি হয় 1980 সালে নাইট্রোজেনের ব্যবহারের ফলে বা নাইট্রোজেন ব্যবহার কেমন ছিল এটা নিয়ে কে কি বলছে, তখন দেখা যাবে কিন্তু এটা খুব একটা তোমার ইয়া হয় না। হ্যাঁ, এটা তখন মানে কি বলে, তুমি কি শুনবা 1980 সালের একটা গল্প 2021 সালে, এটা কেউ শুনবে। তাহলে তোমাকে খেয়াল করতে হবে তোমার এই ইনফরমেশন গুলো যেন যত সম্ভব লেটেস্ট ইনফরমেশন হয়, যত রিসেন্ট তুমি দিতে পারো সেটাই সবচেয়ে ভালো। আচ্ছা, এরপরে আমাদের স্টেটমেন্টের প্রবলেমের পরে আমরা জাস্টিফিকেশন দিলাম। জাস্টিফিকেশনের পরে আমরা যেটা করি যে আমার স্টাডির অবজেক্টিভটা, রিমেম্বার অবজেক্টিভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার অবজেক্টিভ তোমাকে গাইড করবে যে তুমি কি কি জিনিস কালেকশন করবা, কি কি জিনিস করবা না, কোন কোন এক্সপেরিমেন্ট করবা, কোনটা কোনটা করবা না। তাহলে আমার দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে আমার স্টাডির অবজেক্টিভটা ঠিক করা। ঠিক আছে, এখন ভালো অবজেক্টিভ তুমি কিভাবে ঠিক করবা, তুমি যে রিসার্চটা করতে চাও সেই রিলেভেন্ট যখন তুমি লিটারেচার গুলো পাবে, সেই লিটারেচার গুলো যদি তুমি দেখো সেখান থেকেও অবজেক্টিভ নিতে পারবে, অথবা তুমি তোমার সুপারভাইজারকে যদি দেখাও সেও তোমাকে দু একটা অবজেক্টিভের কথা বলতে পারবে, অথবা ধরো কোনো বড় আপু অথবা বড় ভাই সেই বিষয়টা নিয়ে রিসার্চ করছে, তার সাথেও যদি কথা বলো সেও তোমাকে কিছুটা গাইডলাইন দিতে পারবে। ঠিক আছে, তোমাকে প্রচুর লিটারেচার থেকে দেখতে হবে, তোমাকে তোমার সুপারভাইজারের সাথে কথা বলতে হবে, কারণ অবজেক্টিভ একটা ভালো অবজেক্টিভের বৈশিষ্ট্য কি, অবজেক্টিভটা যেন অবশ্যই ক্লিয়ার হয়, সেটা যেন অ্যাচিভেবল হয়। ঠিক আছে, সেটা যেন মেজারেবল হয়। আমরা কিন্তু তোমাদেরকে বলেছি ঠিক একইভাবে তোমার রিসার্চের অবজেক্টিভের ক্ষেত্রে সেই অবজেক্টিভটা তোমাকে মনে রাখতে হবে। এখন আমি প্রাইমারি এডুকেশনের মনে করো কোয়ালিটি নিয়ে রিসার্চ করতেছি, এখন অবজেক্টিভ দিলাম যে বাংলাদেশের কলেজগুলোতে কি ধরনের এডুকেশন হয়, আমি সেটার একটা আমার রিসার্চে দিব। এটা কি রিলেভেন্ট হবে? কখনোই রিলেভেন্ট হবে না, কারণ আমার রিসার্চের টাইটেলের সাথে ওই অবজেক্টিভের কোনো মিল নাই। এজন্য আমাদের ছাত্রদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার রিসার্চের টাইটেলের সাথে যেন তোমার অবজেক্টিভের অবশ্যই মিল থাকে। এখন সেই অবজেক্টিভের মিল যদি তোমাকে দেখতে হয়
তাহলে সেক্ষেত্রে তোমাকে সিমিলার টাইটেল বা সিমিলার ধরনের, সিমিলার বলতে একই না, অর্থাৎ তোমার কাজের মতো করেই যারা কাজ করছে এরকমের রিসার্চ গুলো যদি তুমি দেখো তাহলে তুমি স্টাডির অবজেক্টিভ সম্পর্কে একটা ধারণা পেতে পারো। আর এই অবজেক্টিভ গুলো সলভ করার জন্য আমাকে কিছু প্রশ্ন করতে হবে, এগুলোকে আমরা বলি রিসার্চ কোয়েশ্চেন, ঠিক আছে, অথবা অনেক সময় আমরা রিসার্চের হাইপোথিসিসও বলি। তো এই রিসার্চ কোশ্চেন গুলো বেসিক্যালি আমরা তোমার কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি। নরমালি আমরা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে খুব বেশি বলি না। তারপরে এখানে দেখো, তাহলে প্রথম আমি অবজেক্টিভটা কি ছিল, টু এক্সপ্লোর দি প্রেজেন্ট স্ট্যাটাস অফ এডুকেশন ইন গভর্নমেন্ট সেকেন্ডারি হাই স্কুলস ইন দি স্টাডি এরিয়া। অর্থাৎ আমার প্রথম উদ্দেশ্যটা ছিল যে গভর্নমেন্ট যে হাই স্কুল গুলো আছে সেখানে এডুকেশনের স্ট্যাটাসটা কি। প্রথম কোশ্চেনটা কি দেখো, যে রিসার্চ যে কোশ্চেন গুলো করতে, তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ সেকেন্ডারি এডুকেশন ইন দ্য স্টাডি এরিয়া। দেখো প্রথমটার অবজেক্টিভের সাথে এটাকে আমি রিসার্চ কোশ্চেন হিসেবে আবার এখানে নিয়ে আসছি। তো অনেক সময় এমন হতে পারে যে একটা অবজেক্টিভ থেকে দুইটা রিসার্চ কোশ্চেনও আসতে পারে, অথবা দুইটা অবজেক্টিভ মিলে একটা রিসার্চ কোশ্চেনও হতে পারে। তো সেটা ডিপেন্ড করে তোমার স্টাডির উপরে, ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তবে আমরা এই রিসার্চের অবজেক্টিভের সাথে মিল রেখেই কিন্তু আমাকে, যেমন এই যে দেখো, টু রিভিল দি গ্যাপ বিটুইন এডুকেশনাল রিলেটেড ডিমান্ড এন্ড সাপ্লাই অফ পাবলিক সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, অর্থাৎ আমরা এই পাবলিকের সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যে গ্যাপটা ছিল সেটা দেখতে চাই। এখানে এসে প্রশ্ন করছি কি, হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ গ্যাপ ইন ডিমান্ড এন্ড সাপ্লাই ইন পাবলিক সেকেন্ডারি স্কুল এডুকেশন। অর্থাৎ স্কুল এডুকেশনের ক্ষেত্রে ছাত্ররা যা চায় আর যা পায় এর মাঝখানে যে গ্যাপটা আছে, এটাই হচ্ছে আমার আরেকটা রিসার্চের কোশ্চেন। অর্থাৎ আমি আমার রিসার্চের মাধ্যমে কোন কোন বিষয়গুলোর উত্তর আসলে খুঁজে বের করতে চাই, এটার নামই হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন। এরপরে হলো, আমার তো রিসার্চের একটা কনসেপ্ট আছে, অর্থাৎ আমি রিসার্চটা কি করব, এর সাথে কোন কোন ভেরিয়েবল যুক্ত আছে বা কোন কোন বিষয় এটার সাথে যুক্ত আছে, এবং এটা কোনো থিওরির ভিত্তিতে হয়েছে কিনা, এই সবগুলোই আমার কনসেপ্ট। কনসেপ্ট মানে হচ্ছে আমি আমার টোটাল রিসার্চটাকে আসলে আমি কি ভাবতেছি এটা নিয়ে। এখন এই রিসার্চের ভাবনাটা নিশ্চয়ই আকাশ থেকে পড়ে নেই। রিসার্চ কনসেপ্ট এমন কোনো বিষয় না যে তুমি স্বপ্ন দেখলা সকালবেলা উঠে তুমি একটা রিসার্চ কনসেপ্ট পেয়ে গেলা। রিসার্চ কনসেপ্ট তোমার জীবনে কি এমন কোনো নলেজের কথা তুমি বলতে পারো যে নলেজটা তুমি কোনো সোর্স থেকে পাওনি, নিজে নিজেই পেয়েছো, জন্মগত ভাবেই তুমি একটা নলেজ পেয়েছো, কোনো সোর্স থেকে পাও, এমন কোনো নলেজ খুঁজে বের করা যাবে না। তার মানে নিশ্চয়ই আমরা কোনো না কোনো জায়গা থেকে আমাদের এই নলেজ গুলো সংগ্রহ করি। তাহলে তোমার রিসার্চের কনসেপ্টটা তো তুমি কোনো না কোনো থিওরি দেখে, অথবা আদার্স যে সমস্ত বিষয় আছে, অথবা কোনো লিটারেচার দেখে বা অন্যান্য রিসার্চের আর্টিকেল দেখেই তো তুমি ঠিক করেছো তোমার রিসার্চের কনসেপ্ট। তাহলে আমরা কিন্তু এখানে দেখো এই টোটাল কনসেপ্টটাকে আমরা একটা ফিগারে আনার চেষ্টা করছি। যে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে আসলে এই সার্ভিস, এডুকেশন সার্ভিসের যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি ফ্যাক্টর আছে, রিলায়েবিলিটির কথা বলছি। এইখানে কিন্তু দেখো আমি সেই আবার রেফারেন্স দিয়ে আসছি যে কে কোন ফ্যাক্টরের কথা আসলে বলছে, ঠিক আছে। যেমন ধরো আমি প্রথম বলছিলাম যে একজনের তোমার প্রথম যে ডাইমেনশন গুলোর কথা বলছে, যে ফিজিক্যাল এবং ইন্টারেক্টিভ কোয়ালিটি। প্রথম দিকে ওনারা বলছিল যে এই ফিজিক্যাল এবং ইন্টারেক্টিভ কোয়ালিটি গুলোই ইম্পর্টেন্ট। এরপরে আরেকজন আবার 85 সালে এসে বলছে যে না, আসলে ফাংশনাল ডাইমেনশন এবং ফার্মের যে ইমেজ আছে এটাকেও ডাইমেনশন, কোয়ালিটির ডাইমেনশন হিসেবে হিসাব করা দরকার। পরবর্তী সময় এসে আরেকজনে বলছে যে না, আসলে 5টা ডাইমেনশন হওয়া উচিত, ঠিক আছে। এবং সে একটা মডেলের নাম দিয়েছে, এই মডেলটাই আমি আমার রিসার্চে ব্যবহার করেছি আমার কোয়ালিটি অ্যাসেসমেন্ট করার। এটাকে আমরা বলি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তুমি ধরো তোমার রিসার্চের ক্ষেত্রে তুমি নাইট্রোজেন নিয়ে কাজ করবা, এখন নাইট্রোজেনের যে বিষয়গুলো ইফেক্ট করে সেই বিষয়গুলো তো প্ল্যান্টের তোমাকে ধরতে হবে। ধরো তুমি নাইট্রোজেনের ইফেক্ট আছে মনে করো রুট লেন্থে, অথবা ধরো শুটের লেন্থে, অথবা ধরো ক্রপের ওয়েটে। এখন এটা কি আকাশ থেকে তুমি পাবা? নিশ্চয়ই লিটারেচার আছে, সেই লিটারেচারের ভিত্তিতে তোমাকে বলতে হবে যে হ্যাঁ, আমি আমার প্রজেক্ট বা আমি আমার যে রিসার্চ আছে সেখানে আমি নাইট্রোজেনের ইফেক্ট দেখতে চাই, এবং আমার এই ইফেক্ট গুলো আমি দেখবো তার প্রোডাকশনে, তার লিফ সাইজে, তার রুট লেন্থে অথবা শুট লেন্থে। এগুলো কিসের বেসিসে বলতে হবে? আমাদের লিটারেচারের বেসিসে। এই যে আমার যে আইডিয়াটা আমি কিভাবে দেখতে চাই, এটার নামই হচ্ছে রিসার্চ কনসেপ্ট। আর এই কনসেপ্টটাকে ব্যাখ্যা করি যেখানে আমরা, সেটার নামই হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এটাই হলো একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক।
এটা ডায়াগ্রাম দিয়ে যদি তুমি সুন্দর করে দেখাতে পারো ভেরি গুড, যদি ডায়াগ্রাম নাও দিতে পারো অ্যাটলিস্ট তুমি রিসার্চ লিটারেচারের বেসিসে যদি তুমি বলতে পারো তাহলে সেটা খারাপ। ঠিক আছে, সেটা তোমার জন্য আমি মনে করি যথেষ্ট। এটা যদি করতে পারো তুমি আর্লি স্টেজে, তুমি হয়তো অত কিছু পারবে না, কিন্তু অ্যাটলিস্ট তুমি রিসার্চে যে জিনিসটা ভাবতেছো সেটা জানো, তোমার তুমি জানো একটু লিটারেচার কনসাল্ট করে যেন প্রমাণ করতে পারো যে না এই জিনিসটা এভাবেই আসলে ভাবা দরকার। যেমন ধরো আমি বললাম যে হ্যাঁ আমার এই রিসার্চে আমাদের দেখা দরকার যে নাইট্রোজেনের ইফেক্টটা আসলে ব্রেইন ওয়েটের ক্ষেত্রে আসলে কেমন। এখন তুমি হয়তো পাশাপাশি দুইটা রিসার্চের রেফারেন্সও দিলা যে অমুকে এই জায়গায় রিসার্চ করছিল, সে বলছে যে হ্যাঁ নাইট্রোজেনের ইফেক্ট আসলে ব্রেনের ক্ষেত্রেও পজিটিভ। হ্যাঁ আসলেই তো, তাহলে ব্রেনে ইফেক্টটা দেখা যেতে পারে, কেননা অন্যরা যারা করছে তারা এটা স্টাবলিশ করছে। এই যে কনসেপ্ট আমি যেটা করতে চাই, আমার টোটাল রিসার্চের বিষয়টা আইডিয়া গুলো আমি কোন লিটারেচারের বেসিসে পেলাম সেটার নামে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা অনেক সময় তোমার স্টেজের ক্ষেত্রে হয়তো দেওয়াটা একটু ডিফিকাল্ট, তবে একটু বুঝলে এটা দেওয়া যেতে পারে এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আসলে থাকা উচিত। আনফরচুনেটলি আমাদের মোস্ট অফ দি থিসিসে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকে এটা আসলে ইন রিয়েল সেন্স এটা খুব ভালো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকে না, এটা থাকে রিসার্চের ফ্লো ডায়াগ্রাম। কিন্তু আসলে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে আমি যে রিসার্চটা করতে চাই সেই রিসার্চটাতে আমি যে প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা যে আসলে এই রকমের এবং এটা যে লিটারেচার দ্বারা পরীক্ষিত এইটা ব্যাখ্যা করাটাই হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এটা দুই প্যারায়ও তুমি করতে পারো, আর যেহেতু তোমার ইনিশিয়াল স্টেজ অল্প ছোট করে করলেও অসুবিধা নাই, তবে চেষ্টা করবা যাতে করে থাকে বা দেয়া যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিভিউ অফ লিটারেচার। রিভিউ অফ লিটারেচার আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের পার্থক্য হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার রিসার্চের টোটাল কনসেপ্টটা তুমি কিভাবে পেলা বা কি এটা এটা ব্যাখ্যা করবে যেখানে, সেটার নামই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আর লিটারেচার রিভিউ মানে হচ্ছে ধরো নাইট্রোজেনের উপরে কি বলে তোমার কোস্টাল এরিয়াতে রাইসের উপরে নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে কে কে কাজ করছে এবং সেই কাজে কে কি পেলো, কোথায় কি কাজ করছে এবং সেখানে কোন কোন বিষয়গুলোকে কনসিডার করছে, এগুলো নিয়ে তোমার ফাইন্ডিং। তো আমরা যেটা করি অনেক সময় আমাদের ছাত্ররা যেটা করে আলাদা আলাদা করে এক একটা করে রিভিউ অফ লিটারেচার দেয়, যে অমুক অমুক জায়গায় কাজ করছে, কাজ করে সে দেখছে এই বিষয়। আর আরেকটা স্টাইল হচ্ছে যে একটা ফ্লো অফ ডিসকাশনের মতো করে আলোচনা করা, যেটা আমি এখানে করছি। ঠিক আছে, আমি এখানে যেটা করেছি যে আমি ওইভাবে তোমার একটা একটা করে দেই, কিন্তু এখানে অনেক কিন্তু তোমার লিটারেচার কিন্তু আছে এই ফাঁকে ফাঁকে দেখো তুমি অনেকগুলো রেফারেন্স আছে। এবং এখানে খুব সংক্ষেপে জিনিসটা বলার চেষ্টা করছি যে আসলে আমি যে কাজটা করতে চাচ্ছি বা আমি যে মেথডটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা সংক্রান্ত অন্যান্য রিসার্চ গুলো কি হলো। রিভিউ অফ লিটারেচারের কাজই হচ্ছে তোমার এই রিভিউ অফ লিটারেচার তোমার রিসার্চটা আসলে কতটুকু মানে কি বলে যে ফিজিবল এবং এটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য এবং এই ধরনের রিসার্চ আরো হয়েছে কিনা, এইটা দিয়ে তোমার রিসার্চটাকে শক্তিশালী করা। যে না আমি যে কথা বলতেছি লিটারেচার ছাড়া না, আমার এই রিভিউ অফ লিটারেচারও আমাকে সাপোর্ট করতেছে যে না এইরকম একটা রিসার্চ এই বিষয়গুলোকে কনসিডার করে করা যায়। ওখানে থাকে আমাদের রিভিউ অফ লিটারেচার। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে রেশনালি অফ দি স্টাডি। এটা অনেক সময় নাও থাকতে পারে, অনেক সময় স্কোপ অফ দি স্টাডি, অথবা অনেক সময় আমরা সিগনিফিকেন্স অফ স্টাডিও বলি। সিগনিফিকেন্স মানে হচ্ছে তোমার স্টাডিটা আসলে কি কাজে লাগে, তোমার স্টাডির সিগনিফিকেন্স কি। এরকম রিসার্চ তো আরো আছে, তবে তুমি তখন বলবা যে সিগনিফিকেন্স হচ্ছে বাংলাদেশে যেহেতু কোস্টাল এরিয়া, বাংলাদেশে একটা বিশাল কোস্টাল অঞ্চল আছে, সেখানে যদি আমরা রাইসের নাইট্রোজেনের ইফেক্টিভ ইউজ দিয়ে আমরা কোনো কিছু করতে পারি বা বের করতে পারি, তাহলে নিঃসন্দেহে একটা ভাস্ট মেজরিটি, একটা বিশাল গ্রুপের মানুষ কিন্তু এখান থেকে উপকৃত হবে। তার মানে আমার এই রিসার্চটা আসলে সিগনিফিক্যান্ট। এছাড়াও ধরো আমার রিসার্চটা যদি সঠিকভাবে হয় তাহলে যারা একাডেমিশিয়ান আছে, যারা স্টুডেন্ট আছে, তারা হয়তো এখান থেকে লিটারেচার নিয়ে তারা হয়তো তাদের কাজে লাগাতে পারে। ঠিক আছে, আর আমরা যেটা বলি এখানে আমরা রেশনালি নিয়ে যেটা বলছি যে বেসিক্যালি আমার এই রিসার্চটা আসলে কি কারণে বা কেন আমি রিসার্চটা নিলাম, কেন করতে চাই। এখানে রেশনালি বলতে বোঝাচ্ছে কেন করতে চাই, তো এটা সব প্রপোজালে আসলে থাকে না। আর স্কোপ অফ দি স্টাডি, স্কোপ মানে হচ্ছে তোমার স্টাডিটা অন্যান্য স্টাডি থেকে কিভাবে আলাদা। ঠিক আছে, এখানে কিন্তু মিক্স করে ফেলো না। সিগনিফিকেন্স অফ দি স্টাডি হচ্ছে যে আমার স্টাডিটা এমন কি রোল বা এমন কি বের করে নিয়ে আসবে যেটা দিয়ে আমার এক্সিস্টিং লিটারেচার অথবা এক্সিস্টিং পলিসি মেকাররা আমার কাছ থেকে কোনো হেল্প পেতে পারে।
আর স্কোপ অফ দ্য স্টাডি হচ্ছে তোমার স্টাডিটা এক্সিস্টিং যে স্টাডি আছে সেখান থেকে কিভাবে আলাদা। যেমন আমি এখানে বলছি যে আসলে কোয়ালিটি নিয়ে বাংলাদেশের যে এডুকেশনের রিসার্চ যে তোমার কি বলে যে কাজ আছে রিসার্চের, সেটা এমনিতেই কম। এবং যারা ছিল বা যারা করছে তারা সবাই হায়ার এডুকেশন নিয়ে কাজ করছে। ইভেন আমার নামও আমি দিচ্ছি এখানে যে আমিও হায়ার এডুকেশন নিয়ে কাজ করছি। তাহলে আমি দুটা জিনিস এখানে প্রমাণ করার চেষ্টা করছি। এক হচ্ছে যে বাংলাদেশে এডুকেশনের রিসার্চই কম ছিল, তার মধ্যেও যারা করছে তারা হলো তোমার করছে হলো হায়ার এডুকেশন নিয়ে। তো আমি আরেকটা যেটা বলছি যে আমার এখানে ওনারা যে সমস্ত ক্যারেক্টার গুলোকে কনসিডার করছে যে স্কুলে ছাত্র যায় কিনা, তারা ওখানে ভর্তি হয় কিনা, অথবা তাদের পারফরমেন্স কেমন, এগুলো নিয়ে বেশি তারা কাজ করছে। কিন্তু আমার রিসার্চ আমি কি করছি, আমি ছাত্রদের কাছ থেকে, অর্থাৎ ছাত্ররা ইভালুয়েট করছে যে আমার স্টাডি আমার স্কুলের এডুকেশনের কোয়ালিটি কেমন। কারণ আমি ছাত্রদের কাছে জানতে চাইছি যে তোমরা কি চাও স্কুলের কাছে এবং তোমরা কি পাও। তার মানে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ স্টাডি আছে ঠিক আছে, কিন্তু আমার স্টাডিটা অন্যদের থেকে আলাদা। কেন? কারণ আমি ছাত্রদের দিক থেকে এই কোয়ালিটি মেজারমেন্ট করার চেষ্টা করছি। আর ওনারা কি দেখছে যে স্কুলের অ্যাটেন্ডেন্স ঠিক আছে কিনা, স্কুলে কেমন ছাত্র ভর্তি হয় এবং পারফরমেন্সের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কিনা। তার মানে কি ছাত্রদেরকে জিজ্ঞেস করার দরকার নেই, ওনারা রেকর্ড থেকে অথবা অন্যান্য জায়গা থেকে দেখছে। এখন যে এই সার্ভিসটা নেয় সেই তো সবচেয়ে ভালো বলতে পারবে। একটা বার্গারের দোকানের সার্ভিসটা কেমন এটা কিভাবে তুমি বুঝতে পারবে? অনেক রাস্তা আছে। একটা রাস্তা হলো মনে করো তুমি ওই দোকানে প্রত্যেকদিন কি পরিমাণে কাস্টমার আসে এটা দেখতে পারো। কাস্টমার বেশি আসলে সাধারণত সার্ভিস ভালো থাকলেই তো বেশি আসে। তার স্টাফদের ব্যবহার কেমন কেমন করে তারা সেটা দেখতে পারো, খাবারের মান কেমন সেটাও দেখতে পারো। কিন্তু সবচেয়ে ভালো আসলে অ্যাসেস করতে পারবে কি, যে কাস্টমার আছে এদেরকে তুমি যদি জিজ্ঞেস করো। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে হ্যাঁ স্টাডি হয়েছে ঠিক আছে, প্রবলেম কি হায়ার স্টাডি নিয়ে কাজ হচ্ছে, প্রবলেম কি সেকেন্ডারি স্কুল নিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু তারা সবই কাজ করছে হলো ওয়ান সাইড, অর্থাৎ সাপ্লাই সাইড থেকে, কিন্তু ডিমান্ড সাইড থেকে কেউ দেখে নাই। সুতরাং আমার স্টাডিটা আলাদা, যেহেতু আমি ডিমান্ড সাইড থেকে দেখতেছি। তার মানে এই তোমার স্কোপ অফ স্টাডি তো তোমাকে এভাবে আলাদা। যেমন আমি যদি রাইস নিয়ে তোমাকে এক্সাম্পল দিই, তুমি বললা যে ঠিক আছে বাংলাদেশের রাইস নিয়ে আসলে নাইট্রোজেনের ইফেক্ট রাইসে নিয়ে খুব বেশি আসলে স্টাডি নাই। এখন ধরো স্টাডি অনেক যাও আছে বা অনেক স্টাডি আছে, কিন্তু সব স্টাডি গুলো হলো প্লেন ল্যান্ডের রাইস প্রোডাকশন নিয়ে। কোস্টাল এরিয়াতে ধরো রাইসের প্রোডাকশন নিয়ে বা রাইসের নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে রিসার্চ খুব কম আছে। ঠিক আছে, আবার যারাও করছে তারাও হয়তো দেখা গেছে যে তোমার হয়তো তুমি একটা নতুন ভ্যারাইটি নিয়ে লোকাল ভ্যারাইটি নিয়ে করছো, তারা হয়তো করছে আহ আধুনিক যে জাতগুলো আছে সেগুলো নিয়ে। অর্থাৎ তোমার রিসার্চটা যে অন্যদের থেকে আলাদা এইটা তোমাকে এখানে প্রমাণ করার চেষ্টা করতে হবে। সেটার নাম হচ্ছে স্কোপ অফ দি স্টাডি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেথড যেগুলো আছে। এখন মেথডের ক্ষেত্রে তোমাদের বিশেষ করে যারা সায়েন্টিফিক প্রপোজাল লিখবা, আমার মতে তোমার যে সুপারভাইজার আছে তার সাথে বেশি আলোচনা করা দরকার। আমি যেহেতু সোশ্যাল সায়েন্স নিয়ে ডিল করি, যে আমার রিসার্চের ক্ষেত্রে আমি আসলে যেভাবে মেথড গুলো আমাদের মেথডের ক্ষেত্রে যেভাবে হয় সেভাবে, যেমন ধরো তুমি কোন অ্যাপ্রোচে কাজটা করতে যাচ্ছ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে নাকি কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, এটা তোমাকে ওখানে কিন্তু বলতে হবে। তোমার অ্যাপ্রোচটা কি হবে, এক্সপেরিমেন্টাল রিসার্চ না? যদি এক্সপেরিমেন্টাল রিসার্চ হয় তাহলে ডিজাইনটা তুমি কি নিবা, তুমি কি আরসিবিডি নিবা নাকি অন্য কিছু নিবা, এটা তোমাকে কিন্তু ওইখানে ঠিক করতে হবে যে তোমার মেথড কেমন হবে, তুমি প্লট গুলোকে কিভাবে স্প্লিট করবা, তুমি কোন কোন ডোজে তুমি নাইট্রোজেন দিবা, কোন কোন ধানের জাত তুমি নিবা, এগুলো তোমাকে পরিষ্কার করে এই মেথডোলজি সেকশনে তোমাকে বলতে হবে। যেমন আমরা এখানে বলছি যে আমাদের স্টাডির অ্যাপ্রোচটা কি হবে, আমরা বলছি মিক্সড মেথডের কথা, অর্থাৎ আমরা কোয়ালিটেটিভ ডেটা যেমন নিব কোয়ান্টিটেটিভ ডেটাও আমরা সেরকমের নিব। এরপরে আমাদের লোকাল কি হবে, আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ আমরা 3টা ডিস্ট্রিক্ট আমরা নেব বরিশাল ডিভিশন। তোমারও যদি স্টাডির লোকেশন থাকে তাহলে বলে দিবা যে আমার স্টাডিটা এটা আমতলিতে হবে অথবা পটুয়াখালীর কোনো একটা আমার যে ল্যাবরেটরি আছে সেই ল্যাবরেটরিতে হবে। লোকেশনটা তোমাকে বলে দেওয়া। তুমি স্যাম্পলিং কিভাবে করবা, পপুলেশন এন্ড স্যাম্পলিং। আমাদের ক্ষেত্রে আমরা হিউম্যান বিং নিয়ে যেহেতু রিসার্চ করি, আমাদের পপুলেশন এবং স্যাম্পলিং এর সিস্টেম আমি এখানে ব্যাখ্যা করেছি। যারা সায়েন্টিফিক রিসার্চ করে তাদেরও কিন্তু আসলে পপুলেশন কারা এবং সেখানে তুমি স্যাম্পলিং কিভাবে করবে বা তুমি কিভাবে নেবে, কিভাবে ওয়েট করবে, কি কি বের করতে চাও, কোন কোন প্যারামিটার তুমি বের করবা এবং সেখানে তুমি কি দেখবা, রুটের ওয়েট দেখবা,
নাকি মলিকুলার কোনো বিষয় দেখবা, এই বিষয়গুলো তোমার না, এটা মেথোডোলজিতে চলতেছে। স্পেসিফিক্যালি তোমাকে থাকতে হবে। অর্থাৎ তুমি যে জিনিস বের করতে চাও সেই জিনিস বের করার জন্য যে সমস্ত মেথড দরকার হয় সেই মেথড গুলো তোমার জন্য তোমার এই পরিষ্কার। অর্থাৎ যে হ্যাঁ এই ছেলেটা এই জিনিসটি রিসার্চ করতে চায় বা এই মেয়েটা এই জিনিসটি রিসার্চ করতে চায় এবং সে এই ভাবে এই জিনিসটাকে করতে চায়। এখন মেথড কি তুমি আকাশ থেকে নিয়ে আসবা? নিশ্চয়ই না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, তোমার যখনই ধরো তোমার রিসার্চের টাইটেল ঠিক হয়ে গেল, এরপর তোমার কাজ হচ্ছে ওই ধরনের রিসার্চ গুলো কি কি মেথোডোলজি ব্যবহার করছে সেগুলো তোমাকে চেক করে দেয় এবং সেগুলোকে ফলো করে তোমার মেথোডোলজিটা তোমাকে ঠিক করতে হবে। এরপরে যেটা 19-20 করতে হবে বা একটু এদিক ওদিক করতে হবে, এটা তুমি তোমার সুপারভাইজারের সাথে অথবা অন্য এক্সপার্ট কেউ যদি থাকে তার সাথে বসে তোমাকে ঠিক করতে হবে। এবং মেথোডোলজিতে নরমালি আমাদের যেটা থাকে যে তুমি কোন লোকেশনে করবে এবং সেখানে তোমার কিভাবে তুমি পপুলেশন কার হবে তোমার রিসার্চের, তুমি কিভাবে স্যাম্পলিং করবে, তুমি যদি ব্লগ ডিজাইন করো রিসার্চের ডিজাইনটা কি হবে, এটা সায়েন্স আর্টস এর ক্ষেত্রে একটু ভেরি করে। যেমন তোমার ক্ষেত্রে রিসার্চ ডিজাইন কি হবে এটা নিয়ে স্পেসিফিক্যালি তোমাকে বলতে হবে, সেখানে কোন কোন ফ্যাক্টর গুলো তুমি নিবা, তুমি টেস্ট করার সময় এটা কি ব্যবহার করবা, এটা কি আনুগত্য ব্যবহার করবা নাকি রিগ্রেশন ব্যবহার করবা নাকি টি টেস্ট করবা, এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে? যেমন আমি যে রিসার্চটা এখানে করেছি যে আমি দুইটা ডিমান্ড দেখতে চেয়েছি, একটা ডিমান্ড একটা সাপ্লাই। এখন নরমালি ডিমান্ড সাপ্লাই মানে হচ্ছে যে দুইটার আমি যা চাই আমি যা পাই এর মাঝখানে কোনো পার্থক্য আছে। নরমালি কোনো কিছুর পার্থক্য দেখার জন্য অথবা মিল কম্পেয়ার করার জন্য আমরা টি টেস্ট ব্যবহার। এখন আমার এখানে কিন্তু ডেসক্রিপশনে কিন্তু আমি লিখে দিচ্ছি, দেখো যে আমরা টি টেস্ট ব্যবহার করবো। এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে এই যে এখানে দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ কিনা? আমি তো টি টেস্টের কথা বলছি, তার মানে আমি যেহেতু ডিফারেন্স দেখবো, ডিফারেন্স টেস্টের জন্য টি টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো সেজন্য তোমাকেও দেখতে হবে যে তুমি যে কাজ করতে যাচ্ছ সেই কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট গুলো কি আছে যেগুলো তুমি ব্যবহার করো। তোমাকে টি টেস্টিং করতে হবে নট নেসেসারি, কিন্তু তোমাকে দেখতে হবে যে আমি যে জিনিসটা বের করতে চাই সেই কাজের জন্য আমার কোন টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেই টেস্টের ব্যাপারেও এখানে লিখতে হবে যে আমি এই টেস্টগুলো করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো থেকে একটু 19-20 তখন তুমি রিসার্চ করবে, তখন তুমি করতে পারবে, এই ফ্রিডম তোমার আছে। ঠিক আছে? প্রপোজালে আমরা যা দেই একেবারে হুবহু সেটা করতে না পারলেও অন্তত 90% যেন আবার ঠিক থাকে, 10% হয়তো আমার সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। এরপরে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে তোমার স্টাডিটা দিয়ে কি বের হবে। তুমি যে নাইট্রোজেন যে দিবা বা নাইট্রোজেন যে চেক করে দেখতে চাচ্ছ, এটা দিয়ে আসলে আলটিমেটলি কি আউটকাম হবে, কি এমন হবে যেটা দিয়ে দেশে কি পাওয়া যাবে। ঠিক আছে? যেমন আমি এখানে বলতে চাইছি যে আমি যদি এই স্টাডির গ্যাপটাকে যদি আমি বের করতে পারি তাহলে কি হবে যে এই গ্যাপটাকে তুমি যদি অ্যাড্রেস করতে পারে বা গভর্নমেন্ট বা পলিসি মেকাররা যদি এই গ্যাপটাকে অ্যাড্রেস করতে পারে যে হ্যাঁ এখানে এতটুকু গ্যাপ আছে, এই অ্যাসপেক্টে গ্যাপ আছে, তাহলে এটা অ্যাড্রেস করতে পারলে এই গ্যাপটা কমিয়ে আনা যাবে। আর এই গ্যাপটা যখন কমিয়ে যখন আনতে পারবে তখন কি হবে, সার্ভিসের ইমপ্রুভমেন্ট হবে। তা আমার তোমার ক্ষেত্রেও বলতে হবে যে ঠিক আছে আমি যদি এই নাইট্রোজেনের ইফেক্ট নিয়ে যদি আমি আমার রাইটস নিয়ে যদি কাজ করি তাহলে যেটা হবে যে যেহেতু সেকেন্ড আমাদের দেশে যেহেতু ফার্মাররা ইনডিসক্রিমিনেটলি অনেক নাইট্রোজেন ব্যবহার করে, তাহলে এই ক্ষেত্রে আমার যেটা হবে যে নাইট্রোজেনের ব্যবহারটাও কম্পারেটিভলি কম করতে হবে এবং আমার পরিবেশও একদিক থেকে বাঁচবে আর একদিক থেকে আমার রাইসের প্রোডাকশন হয়তো বেড়ে যাবে। তাহলে তোমার রিসার্চের একটা এক্সপেক্টেড আউটকাম কিন্তু আমি বুঝে ফেলছি যে হ্যাঁ আমার এই রিসার্চটা থেকে আমি এই রিসার্চটা থেকে আমার দেশ অথবা যারা এটাকে ফান্ড দিবে তারা এভাবে বেনিফিটেড হতে পারে। এরপরে আমরা বলছি যে রিলেশন উইথ সোশ্যাল পলিসি ফর্মুলেশন, অর্থাৎ তোমার রিসার্চ থেকে ফার্দার কোনো পলিসি করা যাবে কিনা। তো সেক্ষেত্রে দেখো যেমন ধরো গভর্নমেন্টের পলিসির ক্ষেত্রে তোমার সাজেশন হতে পারে যে হ্যাঁ গভর্নমেন্ট বর্তমানে বিভিন্ন ফার্টিলাইজারের জন্য প্রচারণা চালাচ্ছে। ঠিক আছে? আমার এই রিসার্চ যদি সে ফলো করে তাহলে দেখা যাবে যে সে নাইট্রোজেনের যে আসলে সরবরাহ যেটা আছে সেই সরবরাহটা কম্পারেটিভলি কিন্তু আমার কমে যাচ্ছে এবং গভর্নমেন্টের একটা পলিসি আছে আমাদের এনভায়রনমেন্ট প্রিজার্ভ করা, এনভায়রনমেন্ট যাতে নষ্ট না হয়। আমাদের গভর্নমেন্টের পলিসি আছে যে এফিশিয়েন্টলি ইনপুট ইউজ করে কিভাবে আমি সাস্টেইনেবল কি বলে তোমার প্রোডাকশন পেতে পারি। তো আমার এই রিসার্চটা যদি হয় তাহলে দুই দিক থেকে সাস্টেইনেবল, একদিক থেকে যেমন আমার নাইট্রোজেন কম দেওয়া লাগবে, আমার জমির হেলথ ভালো থাকবে, আর একদিক থেকে আমার কি হলো প্রোডাকশন আমার বেশি হলো, তাহলে আমার সাস্টেইনেবিলিটি একদিকে বাড়তেছে
আর একদিকে আবার আমার প্রোডাকশনও বাড়তেছে। তার মানে গভর্নমেন্টের বর্তমানে যে পলিসি আছে যে ইফেক্টিভলি ইনপুট ব্যবহার করে আমার লোকজনকে খাওয়ানো, সেই পলিসির সাথে আমার মিল আছে। হ্যাঁ, এটাই হলো রেশনালি। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তুমি যদি দেখাইতে পারো তাহলে স্বাভাবিকভাবেই তারা কনভিন্স হয়। মেথোডোলজির ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় তোমার একটু হয়তো বা 19-20 থাকতে পারে, কিন্তু ওনারা চায় যে তোমার রিসার্চ থেকে এই এক্সপেক্টেড যে আউটকাম হবে বা যে যে পলিসিটা তুমি এখানে সাজেস্ট করতে পারবা যেটা দিয়ে, সেটা দিয়ে দেশের কি লাভ হবে। ঠিক আছে, কারণ ওনারা তো এই রিসার্চ গুলো যখন পাবলিশ হয় এখান থেকে নিয়েই তো পলিসি করে। তো কাজে তোমাকে কিন্তু এই দিকটা দেখতে হবে যে তোমার রিসার্চের আসলে এক্সপেক্টেড আউটকামটা কি, এটা দিয়ে কি পাওয়া যাবে। আর যা পাওয়া যাবে সেটা দিয়ে আমার দেশের পলিসি, আমাদের ফুড পলিসিতে অথবা ফুড সিকিউরিটিতে অথবা সাস্টেইনেবল ডেভেলপমেন্টে আসলে এর কোনো রোল আছে। ঠিক আছে, এই হলো বেসিক্যালি আমাদের দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে যেটা আছে টেন্টেটিভ চ্যাপ্টারাইজেশন, এটা হলো ফাইনালি রিসার্চ যখন তুমি রিপোর্ট লিখবা তখনকার জন্য। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, এটা আসলে ওই আমি যেখানে সাবমিট করছিলাম তাদের সাজেশন ছিল এরকম একটা পয়েন্ট লিখতে হবে, সেজন্য আমি লিখছি। এটা তোমার জন্য এই প্রপোজালের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট না, এটা না লিখলেও চলবে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে তোমার অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, অর্থাৎ আমরা এই কবে থেকে কবে আমাদের কাজের পিরিয়ডটা কবে হবে। যেমন আমি বলছি জুলাই 2018 থেকে জুন 2019। আমার এই প্রজেক্টটা বেশি দিনের ছিল বিধায় আমি দুইটা স্লটে ভাগ করে বলছি যে প্রথম বছরটাতে আমি কি করব। এখানে কিন্তু আমি মাস দিয়ে উল্লেখ করে দিচ্ছি, দেখো এক বছরে কয় মাস, 12 মাস। তাহলে 1 2 3 4 আমি একটা গ্যান্ট চার্ট করছি, এটাকে গ্যান্ট চার্ট বলে। গ্যান্ট চার্ট আমি দেখাই দিচ্ছি যে আমার এই লিটারেচার রিভিউ এবং কনসাল্টিং এক্সপার্ট, অর্থাৎ আমি এক্সপার্টদের সাথে কথা বলবো, সেজন্য আমার সময় লাগবে 4 মাস। ঠিক আছে, এরপরে আমি বলছি যে ইন্টারভিউ শিডিউল তৈরি করার জন্য আমার সময় লাগবে 2 মাস। এরপর আমি বলছি যে ডিসকাশন লিস্ট যেগুলো আছে কোয়ালিটেটিভ ইনফরমেশনের জন্য, সেটার জন্য লাগবে 2 মাস। এটা কিন্তু এমনও হতে পারে যে চাইলে তুমি ওভারল্যাপও করতে পারো। ঠিক আছে, এটা অনেক সময় এমন হতে পারে যে একই কাজ করার জন্য হয়তোবা আমার এটার সাথে এই একই মাসে আমি এই দুইটা কাজ করবো, এটাও করবো এটাও করবো, এটা ওভারল্যাপও করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলি গ্যান্ট চার্ট। তো তুমি যদি গ্যান্ট চার্ট দাও তাহলে সুবিধা হচ্ছে যে খুব ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে আমরা কবে কি করবো। যেমন আমি বলে দিছি যে আমি কবে ইন্টারভিউ শিডিউল প্রিটেস্ট করব, কবে আমি আমার স্যাম্পল ঠিক করব, আমি কবে ডাটা কালেকশন করব, আমি কবে ডাটা প্রসেসিং অ্যানালাইসিস করব, আমি কবে রিপোর্ট লিখবো, সেগুলো আমার কাছে সব পরিষ্কার করে কিন্তু আমি এই চার্টের মাধ্যমে তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে এটা তোমাকে লাগবে যে তোমার অ্যাকশন প্ল্যান, অর্থাৎ তোমার কাজটা কিভাবে করবো। যেমন ধরো আমার ফার্স্ট 1 মাস থাকবে হয়তোবা আমি বিভিন্ন ধরনের বীজ কালেকশন করব, আমার ফার্টিলাইজারের বিভিন্ন জায়গা থেকে আমি ফার্টিলাইজার কালেকশন করে নিয়ে আসবো। সেকেন্ড আমার থাকবে হয়তোবা ধরো আমি ল্যান্ড প্রিপারেশন করব, আমার ব্লক গুলো আমি রেডি করব। এরপরে থাকবে আমার সই, আমার 3 মাস পরে আবার এর মাঝখানে ইন্টারকালচারাল অপারেশন, আমি কবে এটা সংগ্রহ করব, আমি কবে অ্যানালাইসিস করব, এগুলো তোমাকে ক্লিয়ারলি বলে দিতে হবে। এটাকেই বলে অ্যাকশন প্ল্যান। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার রিসার্চের জন্য বাজেট, অর্থাৎ কোন কাজের জন্য কত লাগবে। যেমন তুমি যদি নাইট্রোজেন নিয়ে রিসার্চ করো তাহলে তোমাকে কয়জন লেবার লাগবে, কয়টা প্লট লাগবে, তারপরে তোমার কি কি ইনপুট লাগবে। রিসার্চ করার জন্য ধরো অনেক সময় দেখা যায় আমার সাইনবোর্ড দিতে হয়, আমার রিসার্চ করার জন্য হয়তো বা লেবার দরকার হবে, আমার রিসার্চ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগতে পারে। আমার রিসার্চ যেগুলো তোমার ল্যাবরেটরিতে আছে সেগুলো তো আর তোমার লাগবে না, কিন্তু ল্যাবের বাইরে ধরো আমি কেমিক্যাল অ্যানালাইসিস করব, আমার হয়তো বা 10 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম হয়তো আমার কোনো অ্যাসিড লাগবে, অথবা সেগুলো এখানে আমাকে সেভাবে দিতে হবে। ধরুন আমাদের গুলো আমরা আমাদের স্টাডি তো আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করি না, সেজন্য আমি কেমিক্যাল অ্যানালাইসিসের বিষয়গুলো এখানে আমি নিয়ে আসিনি। কিন্তু আমরা এখানে বলছি যে আমার আমার যাওয়া আসার জন্য কোথায় কি লাগবে, আমার কোশ্চেনিয়ার করতে কত খরচ হবে। তোমার তুমি যতটা সম্ভব তুমি পারো এটাকে প্রত্যেকটা হেডে ভাগ করে দিয়ে এবং ইউনিট আকারে কিন্তু দিতে হবে। যেমন আমি বলছি যে আমি 500 কোশ্চেনিয়ার তৈরি করবো, আমার এক একটা কোশ্চেনিয়ার তৈরি করতে 20 টাকা করে খরচ হবে, তাহলে আমার 10,000 টাকা লাগবে। আমি ফোকাস গ্রুপ ডিসকাশন করবো 9টা, এক একটা করতে আমার 2000 খরচ হবে। এইভাবে প্রত্যেকটা ইউনিট দিয়ে যদি তুমি দিতে পারো তাহলে জিনিসটা রিলায়েবল হবে। খরচের ক্ষেত্রে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে আসলে তুমি যা রিসার্চ করতে চাও তার সাথে সঙ্গতিপূর্ণ খরচটাও তোমার, তখন অবশ্যই যেটা রিয়েল, অর্থাৎ তোমার ওই আসপেক্টে, যেমন এনএসটি তো বেশি টাকা পয়সা তোমাকে দিবে না, এনএসটি হয়তো বা তোমাকে 60,000 টাকা দিবে, আর আমার এখানে 3 লাখ টাকা আছে, এখন আমি এই প্রপোজাল কি আমি দিতে পারবো ওখানে?
এত লোককে আমি কনসিডার করতে পারবো না। তাহলে ওই টাকার মধ্যে যে রিসার্চটা করা সম্ভব সেইটাকে তোমাকে ওইভাবে টাকার মধ্যে হিসাব করে তোমাকে দিতে হবে। এখন হিসাব করতে গিয়া এরকমের গিয়ে আমি করতে পারবো যে ঠিক আছে আমি এই ডাটা কালেকশনের এটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি রিসার্চ হবে? হবে না। এই জন্য তখন কি করতে হবে, আমাকে সব জায়গায় কমাই নিয়ে আসতে হবে। কারণ এমন না যে এটাকে বাদ দেওয়া যাবে, কারণ প্রত্যেকটা ফেসই তো আমার দরকার হবে। তখন হয়তো আমার প্লটের সংখ্যা কমে যাবে, তখন হয়তো বা আমার, যাই হোক, এই তোমার বাজেট যেটা করতে হবে সেটাও তোমাকে বুঝে শুনে তোমার রিসার্চের সাথে সঙ্গতি রেখেই তোমাকে করতে হবে। ফাইনালি অবশ্যই তুমি যে লিটারেচার ব্যবহার করবে এখানে সেগুলো রেফারেন্স দিতে হবে। রেফারেন্স রাইটিং এর জন্য সফটওয়্যার আছে তোমার, এই যে অনলাইনে ফ্রি সফটওয়্যার আছে তোমার রেফারেন্স রাইটিং কিভাবে করতে হয় সেখান থেকেও করতে পারো, অথবা তুমি তোমার প্রফেসরের কাছ থেকে বা সুপারভাইজারের কাছ থেকেও হেল্প নিতে পারো, অথবা সিনিয়র বড় ভাই বা আপু যারা আছে যারা অলরেডি থিসিস করতেছে বা করে ফেলছে তাদের কাছ থেকেও হেল্প নিতে পারো যে আমি রেফারেন্স কিভাবে লিখবো। আর রেফারেন্স লেখার জন্য অনেকগুলো সফটওয়্যারও অ্যাভেলেবল আছে, তো তোমাকে একটু তাদের কাছ থেকে খোঁজ নিতে হবে, অবশ্যই রেফারেন্স লিখতে হবে। এখন রেফারেন্স লেখার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এখানে তুমি যা যা উল্লেখ করছো এখানেও যেন সেগুলো থাকে, ঠিক আছে? অর্থাৎ এখন আমাদের দেশের হয় কি অনেক সময় ছাত্ররা কপি পেস্ট করে রেফারেন্স নিয়ে আসে, অর্থাৎ রেফারেন্স এখানে কতগুলো বসাই দেয় যেগুলো ভিতরে আসলে না, অথবা ভিতরে আছে কিন্তু শেষে নাই। এটা কিন্তু খুবই হাস্যকর, এবং এটা যখন কোনো রিভিউয়ারের কাছে পড়ে তখন সে কিন্তু বুঝে ফেলে যে এই ছাত্র আসলে কিছুই করে নাই, তখন মনে করে যে পুরোটাই বোধহয় 2 নাম্বারই করে পড়ছে। ঠিক আছে, তো এই জন্য এটা করা যাবে না। এখানে যা থাকবে সেটা যেন ওখানেও থাকে। যেমন আমি এখানে খালিদ 2014 লিখছি, তাই না? এখন খুঁজে দেখি আমরা খালিদকে পাই কিনা। এই যে দেখো খালিদকে পাওয়া গেছে। এবার প্রত্যেকটা মিলাই দেখতে হবে তোমার প্রত্যেকটা জিনিস, অর্থাৎ এখানে যদি তুমি 10টা রেফারেন্সও দাও তাহলে সেই 10টা কিন্তু অবশ্যই যেন এখানে মিল থাকে, তার বেশি যেন এখানে আমি না। ঠিক আছে, অর্থাৎ এই রেফারেন্স গুলো তোমাকে মিলাই মিলাই তোমাকে কিন্তু দেখতে হবে। অনেকের ক্ষেত্রে কি করে, তোমার এত রেফারেন্স হয়তো লাগবে না, কারণ তুমি ইনিশিয়াল লেভেলের রিসার্চার, তোমার 10, 12, 14টা হলেও চলে। কেউ যদি ভালো করে বেশি করে পড়তে পারে সেটা ভালো। এটা এই রেফারেন্স কিন্তু তোমাকে খেয়াল করে দিতে হবে। এখন যখন এগুলো তুমি করতে পারবা, যখন কোনো রিভিউয়ার দেখবে যে না ঠিক আছে রেফারেন্সের সাথে যা বলছে ওখানেও মিল আছে, আলটিমেটলি তোমার প্রজেক্টের কিন্তু ভ্যালু বেড়ে যাবে। তবে তোমার প্রজেক্টের সাকসেস রেটটা ডিপেন্ড করতেছে যে সমস্ত বিষয়ের উপর, সেটা হচ্ছে একটা ভালো টাইটেল, প্রবলেমের স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, স্টাডির জাস্টিফিকেশনটা ভালো আছে কিনা, তুমি তোমার আসলেই যে মেথোডোলজি দরকার, মানে যে অবজেক্টিভ গুলো আসলে তোমার অর্জন করা সম্ভব তোমার রিসার্চের টাইটেলের সাথে সে অবজেক্টিভের মিল আছে কিনা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এটা একটু তোমার জন্য হয়তো বা ইনিশিয়াল স্টেজে ডিফিকাল্ট, দিতে পারলে ভালো। অল্প করেও যদি লিখে দিতে পারো অন্তত মূল কনসেপ্টটা কি নিজেদের মতো করে, কারণ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একেবারে রেফারেন্স না থাকলেই চলবে না, তারপরেও তুমি যদি দিতে পারো তাহলে কিন্তু এটাও তোমার রিসার্চের গুরুত্ব বাড়াই দেবে। আর লিটারেচার রিভিউ অবশ্যই যে যত ভালো করতে পারবে, বেশি করে করতে পারবে, বেশি বলতে পারবে সেই অত ভালো, কিন্তু এটাকে খুব লেন্দি করা যাবে। ঠিক আছে, অল্প জায়গায় সুন্দর করে করতে হবে, এবং বেসিক্যালি দেখবে যে তোমার এক্সপেক্টেড আউটকামটা আসলে কি, বাংলাদেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে এর কোনো আসলেই তোমার রিসার্চের কোনো ভূমিকা আছে কিনা, এবং তুমি যে টেন্টেটিভ বাজেট যেটা দিছো সেই বাজেটটা আসলেই রিসার্চের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আর এনএসটির ক্ষেত্রে রেজাল্ট তো একটা ফ্যাক্টর, রেজাল্টও দেখে। তো রেজাল্ট, যার রেজাল্ট যেরকম থাকে থাকুক, প্রপোজালটা যদি তুমি ভালো করে ডেভেলপ করতে পারো, তুমি এনএসটির স্কলারশিপ পাও বা না পাও, তোমার অনেকটা রিসার্চের কাজ কিন্তু আসলে এগিয়ে যাবে। এটাই তোমাকে গাইড করবে যে আগামী 1.5 বছর তুমি যখন কাজ করবা তখন তুমি কিভাবে কাজ করবে। তার মানে তোমাকে 1 মাস 15 দিনও যদি তুমি এটার উপরে কাজ করো তাহলে ডেফিনেটলি তুমি তোমার যে রিসার্চ আছে তার সাথে, বা যে রিসার্চটা তুমি করতে চাও তার সাথে তোমার একটা ভালো পরিচয় হয়ে যাবে। আর রিসার্চকে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমি প্রায়শই একটা কথা বলি যে রিসার্চ করা আর হচ্ছে তোমার এই কনে দেখায়, দুইটা জিনিস আসলে ভিন্ন। কনে যেমন বারবার যদি দেখায় তাহলে সেই কনের ভ্যালু কিন্তু কমে যায়। আর রিসার্চ এমন একটা বিষয়, এই টপিকটা নিয়ে তুমি যত বেশি ডিসকাশন করবা ততই তোমার এই রিসার্চের গুরুত্ব কিন্তু বেড়ে যাবে। যেমন ধরো তোমার ডিপার্টমেন্টের তোমার সুপারভাইজার হয়তো তোমাকে একটা টপিক দিছে, উনি তোমাকে হেল্প করতেছে। এখন তুমি যদি জানো যে তোমার ডিপার্টমেন্টে আরো কোনো একজন টিচার আছে বা আরো কেউ আছে বা কোনো বড় ভাই আছে যে এই বিষয়টা নিয়ে আরো কাজ করতেছে, তার ভালো অভিজ্ঞতা আছে, কঠিন, তার সাথে যাও, তার সাথে শেয়ার করো। তাহলে কি হবে, সে হয়তো বা তোমাকে আরো ভালো কিছু পরামর্শ দিতে পারবে। তোমার সুপারভাইজারের সাথে আবার আলাপ করো,
দেখবা যে তোমার থিসিসের মান আস্তে আস্তে ভালো হতে থাকবে। এটা লুকানোর কিছু নাই, তোর চাপানোর কিছু নাই, ঠিক আছে? আর এটা নিয়ে রিসার্চ নিয়ে আসলে এটাকে ম্যানিপুলেশন করারও কিছু নাই। তুমি যদি রিয়েল পরিশ্রম করে তুমি যদি রিয়েল ডাটা নিয়ে আসো, তাহলে রিসার্চের আউটপুট খারাপ হওয়ার কোনো কারণ। আর যদি তুমি দেখা যায় যে 3 দিন আগে হঠাৎ করে মনে পড়ছে যে আরে আমার তো 15 দিন বাকি আছে, এরপরে কোনো মতে একটা লামসাম তৈরি করলা, দৌড় দিয়ে নিয়ে গেলা, স্বাভাবিকভাবে সেই জিনিসের গুরুত্ব আসলে হবে না এবং সঠিকভাবে সেটা থেকে তুমি ফলাফল আসলে পাবে না। তো যাই হোক, আমি অনেকক্ষণ কথা বলছি আসলে। আমি যেটা চাচ্ছিলাম যে বেসিক্যালি তোমাদের কথাই বেশি শুনবো। আর আমি যদি পারি তাহলে দুই একটা আনসার দিব। তো ওভারঅল আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখন ফ্লোর ওপেন, তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমার সাথে তোমার প্রশ্ন নিয়ে আলাপ করতে পারো। আর কতটুকু কি বোঝা গেছে, তুমি যদি এই বিষয়ে কিছু বলতে চাও সেটাও বলতে পারো। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য। স্যার ধন্যবাদ স্যার আপনাকে, অনেক সুন্দর, ইনফরমেটিভ, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তো আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারো। যে কোনো বিষয়ে তুমি যদি জানতে চাও, তোমার ওপিনিয়ন রিসার্চ রিলেটেড যে কোনো বিষয়। Recording stopped. স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার সেটা হচ্ছে যে স্যার এনএসটি থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছিল, তো সেখানে বলা ছিল যে আমাদের এই সিনপসিস পেপারটা মানে 3 পেজের বেশি হতে পারবে না। তো সেক্ষেত্রে হ্যাঁ, স্যার মানে জিনিসটা কিভাবে সাজানো যায় সেটা যদি একটু বলতেন এখন স্যার। 3 পেজের মধ্যে যেহেতু তোমাকে বলছে, তোমাকে একটা ওভারঅল আইডিয়া নিতে হবে যে 3 পেজ লিখতে গেলে আসলে কতগুলো ওয়ার্ড লাগে। এখন ধরো তুমি যদি সিঙ্গেল স্পেসিং এ লেখো, তাহলে 3 পেজের মধ্যে হয়তো দেখা যাবে এক এক পেজ হয়তো বা তোমার Recording in 550, progress. হ্যাঁ 550-600 এই ধরনের কোনো হয়তো বা পেজ মানে ওয়ার্ড দরকার থাকতে পারে এটার মধ্যে। তো তুমি আগে দেখো যে 3 পেজে টোটাল কতগুলো ওয়ার্ড হয়, এটাই আগে হিসাব করো। এরপরে তুমি সেকশন সেকশন ভাগ করো যে ঠিক আছে আমার ওয়ার্ডের মধ্যে এতটুকু লাগবে মেথডোলজি লিখতে। অথবা তুমি যখন লিখবা হয়তো প্রথমবার একটু বড় হয়ে যাবে, এরপর দ্বিতীয়বার একটু কাটছাট করে ওই পেজের মধ্যেই বিষয়টাকে তুমি শেষ করার চেষ্টা করবা। যদি 3 পেজ বলে থাকে 3 পেজ, যেমন আমাদের কখনো কখনো বলে 1200, তবে 1200-র জায়গায় 1220-30 হলে যে একেবারে হবে না বিষয়টা তা না, তবে ইনস্ট্রাকশন ফলো করা উচিত। এখন 1200-র জায়গায় যদি 1800 হয়, আর সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার প্রপোজাল, অত বড় প্রপোজাল হয়তো বা সে করতে চাইবে। তো বেটার হচ্ছে যে 3 পেজে আগে কতগুলো ওয়ার্ড হয় সেটা তুমি নাও। এরপরে মনে মনে প্ল্যান করে ফেলো যে হ্যাঁ আমি ব্যাকগ্রাউন্ডের জন্য কতটুকু ওয়ার্ডে লিখবো। আমি আমার, তবে একটা বিষয় হচ্ছে কোনোটা তো ফেলে দিতে পারবো না। তুমি কিন্তু কোনো জিনিস কোনোটাকে অ্যাভয়েড করতে হবে যে জাস্টিফিকেশন আমি দিব না, আমি শুধু স্কোপ দিব না, সবই তোমাকে দিতে হবে। বাট তখন কি কথায় কিন্তু সুন্দর চমৎকার রেফারেন্স দিয়ে যদি লিখতে পারো তাহলে অল্প কথাই তোমার কাজ হয়ে যাবে, সমস্যার কথা। আমার কথা বোঝা গেছে কিনা সাবিক? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বা জানতে চাও? যদি হয় তাহলে আনমিউট করে প্রশ্ন করতে পারো, নাকি ভয় পেয়ে গেছে সবাই? আমি ঠিক বুঝতে পারতেছি না আমার কথা বুঝতে পারছো কিনা তো। স্যার কারো যদি কোনো, আরেকটা হ্যাঁ হ্যাঁ ব্যাপার একটু স্যার, সেটা হচ্ছে যে মানে স্যার আমরা তো যখন মানে কোটেশনগুলো লিখতেছি তার ভিতরে আমরা সাইটেশন দিচ্ছি পাশে। তো নিচে হ্যাঁ। মানে আলাদা করে যে রেফারেন্সের ব্যাপারটা, এটা অনেকেই স্যার বলতেছে যে মানে সাইটেশন দিলে সেটা মানে সিনপসিসের ব্যাপারে, সিনপসিসের ক্ষেত্রে রেফারেন্সটা নাকি না দিলেও চলে আর কি, এরকম একটা কথা শুনতেছি। আসলে বিষয়টা হচ্ছে কি, রেফারেন্সটা নরমালি তোমার ওই যে ওনারা পেজ লিমিট দিচ্ছে সেটার বাইরে, কিন্তু আসল কথা হচ্ছে তুমি যখন একটা কথা বলো, আমার বিবলিওগ্রাফিক রেফারেন্সের ক্ষেত্রে যেটা হয় যে আমি কিন্তু আসলে জানতে চাই বা দেখতে চাই বিষয়টা কোথায় আছে, আসলে কি করছে। এখন আমি ধরো তোমার থিসিস এর মধ্যে ইনটেক্স সাইটেশনে লেখা আছে যে সাদিকপুর 2015,
এটা দিয়ে কি আমি সাদুগুলকে খুঁজে বের করতে পারবো? না স্যার, সেটা সেক্ষেত্রে কিন্তু আমার আসলে রেফারেন্সটা প্রয়োজন নয়। তবে যদি ওনারা এটা বলে থাকে যে এখানে রেফারেন্স লাগে না, আমি যেটা করছি, আমরা যেটা করি সেটা হলো প্রজেক্ট প্রপোজাল। এখন সিনপসিস নরমালি সংক্ষিপ্ত হয়, ঠিক আছে। এখন এনএসসির ক্ষেত্রে ওনারা এটা এটা যদি না চেয়ে থাকেন তাহলে তো দেওয়ার প্রয়োজন নাই। তবে সিনপসিস সংক্ষিপ্ত হলেও আমি মনে করি বিবলিওগ্রাফি এটা তিন পেজের বাইরেই হোক, এটা দিলে হবে কি তোমার এই যে তুমি যে রেফারেন্স গুলো দিচ্ছ বা কথা বলতেছো এগুলো যে আসলেই সঠিক, কেউ যদি যাচাই করতে চায় তাহলে সে যাচাই করতে পারে। এবং রেফারেন্স লেখাটাও তোমার শেখা দরকার। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দি রিসার্চ, জি এটা স্যার। মনে রাখতে হবে। এটা হচ্ছে স্যার ওই আর যদি এনএস এটা যদি তুমি সিনপসিসের সাথে নাও দাও, তারপরও কিন্তু তুমি এটাকে ইয়া করবা, মানে এটা তোমাকে অবশ্যই রাখতে হবে। জি স্যার, কারণ মানে এটা ভবিষ্যতে মানে তোমার কাজ করার পরে, হ্যাঁ, স্যার ওই মানে তুমি এনএসটি লিটারেচারটা, হ্যাঁ বলুন। স্যার এনএসটি কর্তৃপক্ষ এটা বলে নাই যে মানে এখানে মানে রেফারেন্সটা দিতে হবে না, মানে আমি শুনেছি আর কি, সেটা বলতেছি স্যার অনেকের কাছে। হ্যাঁ, ওইটা আমাদেরও একটা ইয়া আছে, যেমন যে আমরা সিনপসিস লেখার সময় অনেক সময় এরা আমাদের বিশ্ববিদ্যালয়ে হাতে এক পেজের সিনপসিস চায়। তো এক পেজে লিখতে গেলে তো রেফারেন্স দেওয়ার কোনো সুযোগ থাকেই না। কিন্তু তারপর আমি মনে করি তোমার জন্যই তুমি এটা রাখো, এবং দরকার হলে তুমি যদি দাও তাহলে এটা তারা না করবে, বা প্রয়োজন হলে 3 পেজের বাইরেই তোমার রেফারেন্সটাকে তুমি রাখো, কিন্তু রেফারেন্সটার সাথে দিয়ে দিও, তাতে ওনারা না করার কথা না। জি স্যার, জি স্যার, যদি কিছু বলে না থাকে তাহলে রেফারেন্স দেওয়াই ভালো আমি মনে করি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। তোমাদের আর কারো কিছু যদি জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারবে। স্যার হ্যাঁ, স্যার আমার একটি কোশ্চেন ছিল স্যার। আমরা যখন স্যার রিভিউ অফ লিটারেচারটা লিখবো, হ্যাঁ, স্যার যে সাইটেশন গুলো দেবো, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা রিসার্চ পেপার থেকে তো লিখবো, ওইখানে আমরা সাইটেশনের ভিতরে যে লেখাগুলো ওই রকমই লিখবে। না না, এখানে একটা বিষয় আছে। আমাদের অনেকেরই ধারণা আছে যে রেফারেন্স মানে হচ্ছে আমরা কপি পেস্ট করে নিয়ে এসে এখানে বসাই দিয়ে, এটা কখনো করা যাবে। রেফারেন্স বা তোমার রিভিউ অফ লিটারেচারটা কি, মনে করো আমি একটা রিসার্চ করছি, রিসার্চটা আমি করেছিলাম ধরো সেকেন্ডারি এডুকেশনের কোয়ালিটির উপরে। আমি বরিশাল বা ভোলাতে কাজ করছি, এবং আমি এখানে কাজ করে দেখছি যে হ্যাঁ, সেকেন্ডারি এডুকেশনের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা সিগনিফিক্যান্ট গ্যাপ আছে। এখন তুমি যখন লিখবা তখন আমার এই রিসার্চটাকে তোমার ভাষা দিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এটা হুবহু অন্য একজন যেভাবে তার থিসিসে এই আমার রেফারেন্সটা দিছে, তোমাকে ওইটা কপি করে হুবহু লিখতে হবে না, হুবহু লেখা যাবে। তুমি আমার কথাটাই লিখবা যে হ্যাঁ ঠিক আছে, এই রশিদ রিসার্চ করছিল, সে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা রিসার্চ করছিল, এবং সেখানে সে রিসার্চ করে এই কোয়ালিটি গুলো সে দেখছিল, এবং সেখানে দেখছিল যে সে একটা গ্যাপ আছে। তার মানে কি দাঁড়ালো, একই জিনিস হুবহু কপি করে আনা যাবে না। রেফারেন্স মানে হচ্ছে ওই পেপারের যে ফাইন্ডিংস আছে সেই ফাইন্ডিংসটা তোমার ভাষায় তুমি লিখবা, এবং তুমি তখন বলে দিবা যে তোমার ভাষা তোমার, কিন্তু রেফারেন্স বা ফাইন্ডিংসটা কার, ওই লোক। এটা কখনোই করতে যাও না যে হুবহু রেফারেন্স কোনো জায়গা থেকে কপি করে এনে এরপরে আমরা যেটা দেই আসলে এটা রেফারেন্স না, এই ধরনের কপি করার সুযোগ নেই। এটাকে প্যালাজিয়ারিজম বলে, তোমরা জানো। এটা বেশি করলে তখন বিদেশে যদি হয় তখন এই থিসিস আর তোমাকে প্রোগ্রেস করবে না, বরং তোমাকে পেনাল্টি দিতে হবে, বরং তোমার শাস্তি হবে, ঠিক আছে। রেফারেন্স মানে হচ্ছে যে তুমি অন্য কারো রিসার্চেরই তুমি হয়তো বা আনতেছো, কিন্তু ভাষাটা তোমার হতে হবে, তুমি তোমার মতো করে লিখতে হবে, তোমার জিনিস ঠিক থাকবে কিন্তু তোমার ভাষায় তোমাকে লিখতে হবে। আমার কথা বোঝা গেছে কিনা ঈশিতা? তুমি কি আসল লাইনে না কল্পনার? স্যার থ্যাংকস স্যার। সমিতা না কি জানো তোমার নাম, তুমি বলতে যাচ্ছ বোধহয় কথা না। যে বলতে চাও সে আনমিউট করে কথা বলতে পারো। আর
এটা তো ক্লাস না, ক্লাসে না মনে করো ভয় লাগে, এখন তো ভয় থাকে। রানা, আমার মনে হয় আর প্রশ্ন নাই বোধ হয় কার। আদাব স্যার, আমি সংহিতা বলছি স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা যে রেফারেন্স লিখবো মানে সাইটেশন থেকে তো রেফারেন্স লিখে স্যার, ওই রেফারেন্স লেখার নিয়মটা কি স্যার? মানে আগে রেফারেন্স আসলে রাইটারের নাম লিখবো, তারপরে মানে টাইটেল। আমি বলি তোমাকে, রেফারেন্স লেখার অনেক ধরনের নিয়ম আছে। যেমন মনে করো আমরা বলি আপা স্টাইল অথবা হার্ভার্ড স্টাইল। আপা মানে হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, অথবা হার্ভার্ড স্টাইল, অথবা আদার্স অনেক জার্নালের নিজস্ব স্টাইলও আছে। তো সেটার ক্ষেত্রে যেটা আমি দেখি, তোমাদেরকে একটা পেজ আমি আসলে শেয়ার করতে পারি কিনা, আমি স্ক্রিনটা দেখে শেয়ার করা যায় কি, তাহলে হয়তো আমি দেখাতে পারবো। আমার এখানে যেটা আমি এখন তোমাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকটা মানে ঠেকার কাজ চালানোর মতো। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এইখানে ধরো এই যে আমি রেফারেন্সিং লিখে একটা সার্চ দিলাম, এইখানে এসে আমি একটা ওয়েবসাইট আছে, এখানে ফ্রি রেফারেন্সিং গুলো খুঁজে বের করা যায়। এখানে আমি ক্লিক করছি, এখন এখানে দেখো এখানে লেখা আছে তুমি কোন স্টাইলটা চাও, আপা স্টাইল চাও না অনেক স্টাইল আছে, দেখো দেখছো আপা স্টাইল আছে, শিকাগো স্টাইল আছে, হার্ভার্ড আছে, অনেকগুলো স্টাইল আছে। তুমি এর মধ্যে থেকে নরমালি আপাটা বেশি চলে বিধায় আমরা আপা ব্যবহার করি, তাহলে আমি আপা স্টাইল ঠিক করে দিই। ঠিক আছে, এখন আমি চাইলে একটা নতুন রেফারেন্স আমি অ্যাড করতে পারি। এই রেফারেন্সটা আমি কয়েকদিন আগে তৈরি করছিলাম, আমি নতুন একটা রেফারেন্স মনে করো আমার লাগবে, তখন আমি অ্যাড রেফারেন্স। ঠিক আছে, দেওয়ার পরে তুমি যে রেফারেন্সটা তৈরি করতে চাও বা যেখান থেকে নিছো সেটা কি ওয়েবসাইট, যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইটে চাও, যদি বুক হয় তাহলে বুকে যাও, অথবা আরো আদার্স আরো অনেক অপশন আছে। যদি সেগুলো কোনো রিপোর্ট হয় বা কিছু হয় তাহলে কিভাবে করবা সেটা আছে। ধরো আমি জার্নালের একটা আর্টিকেল থেকে রেফারেন্স, ঠিক আছে, এখন ধরো আমি বাংলাদেশের, এটা হলো তোমার টাইটেল নিয়ে ধরো মনে করো এরকম একটা টাইটেলে আমারই হয়তো বা একটা কাজ আমি মনে করো খুঁজে। এখন সেখান থেকে ধরো তোমার এইখান থেকে যদি আসে, যদি সেটা সরাসরি থাকে তাহলে এখানে সাইটে দিলেই ওই টোটাল আর্টিকেলটা মনে করো সাইটে চলে আসে। এই যে সাইটেশনের জন্য আসছে, তুমি যদি এটা থেকে মনে হয় যে না হ্যাঁ এটাই, তাহলে কন্টিনিউ দিলেই তোমার ও সাইটেশনের ইয়েটা তোমাকে দিয়ে এই কমপ্লিট সাইটেশন দিলে সাইটেশন হয়ে যাবে। এই যে দেখো সাইটেশন তৈরি করে, ঠিক আছে এভাবে। আর যদি অনেক সময় এরকমের নাও হয়, তখন তোমার সাইটেশন যদি ওখানে না থাকে তুমি ম্যানুয়ালিও তৈরি করতে পারো। ঠিক আছে, যেমন ধরো আমি পিছনে গেলাম, এখন আমি টাইটেল দেওয়ার পরে হয়তো বা সেই টাইটেলটা পাচ্ছি না, তখন আমাকে যেটা করতে হবে যে ধরো এখানে দেয়া আছে যে তুমি যদি না পাও, ঠিক আছে, এই যে নট ফাউন্ড অ্যাড ম্যানুয়ালি, তখন তোমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। ম্যানুয়ালি অ্যাড করার সময় কি করবা, যে অথর আছে তার প্রথম নামটা লিখবে এখানে,
আর শেষের নামটা লিখবে এখানে। যদি অথর বেশি থাকে তাহলে অ্যাড অথর দিলা, আরো অথর দিলা, যে কজন অথর আছে সবার ফার্স্ট নাম এখানে, লাস্ট নাম এখানে। এরপরে কোন সালে জার্নালটা পাবলিশ হয়েছে, যে আর্টিকেলটা সেটা টাইটেলটা কি, ঠিক আছে, আর্টিকেলের টাইটেল কি, জার্নালের নাম কি, ভলিউম নাম্বার কত, ইস্যু নাম্বার কত, কোন কোন পেজ ব্যবহার করা হয়েছে, এগুলো যখন তুমি সব দিয়ে দিবা, দিয়ে এখানে কমপ্লিট সাইটেশনে ক্লিক করলে ওই সাইটেশনটা তোমাকে সে দিয়ে দিবে। এটা হচ্ছে একটা ইজি রাস্তা তোমার এই বর্তমান সময়ের জন্য। তবে সাইটেশন শেখার জন্য তুমি তোমার সুপারভাইজার অথবা সিনিয়র যারা তোমার থিসিস নিয়ে কাজ করতেছে তাদের কাছ থেকে তোমার শেখা দরকার। তো আমি চাইছিলাম বা আমার একটা ইচ্ছা ছিল যে সাইটেশন নিয়ে আমাদের একটা সেমিনার করা উচিত, সো দ্যাট দি স্টুডেন্ট ক্যান লার্ন হাউ টু সাইট আর্টিকেল। তো এরপরে করোনা শুরু হয়ে গেছে, সময়ের অভাবে আমি আর এটা শুরু করতে পারিনি। হয়তো সামনে সুযোগ পেলে আমরা আমার একটা ইচ্ছা আছে যে সাইটেশন নিয়ে ছাত্রদেরকে আসলে একটা শেখা দরকার, যে রিপোর্ট থেকে কিভাবে করতে হয়, জার্নাল থেকে কিভাবে করতে হয়, বই হলে কিভাবে করতে হয়, এটা শেখার প্রয়োজন আছে। তবে এখন হলো এটা শর্টকাট রাস্তা, তুমি অনলাইন দিয়েও চাইলে তৈরি করে নিতে পারবে। থ্যাংক ইউ স্যার। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। কারো প্রশ্ন মনে হচ্ছে না? হ্যাঁ, আমার মনে হচ্ছে প্রশ্ন নাই। যদি না থাকে তাহলে আমরা শেষ করবো, রাত প্রায় 11টা বাজে। যাই হোক, তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হলো, কথা হলো। এখান থেকে যদি তোমাদের কিছুটা হলেও উপকার হয় তাহলে সেটা কাজে লাগবে। আর রিসার্চের প্রসেসটা তো আর আসলে একদিনের না, এটা আসলে অনেক দিনের বিষয়, তোমাকে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আর এটা কঠিন কিছু না, এটা ইন্টারেস্টের বিষয়। তো আমার মনে হয় যে তুমি যদি তোমার ইন্টারেস্টের সহ অনেস্টি সহ যদি একটু পরিশ্রম করতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি একটা ভালো রিসার্চও করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম এনএফটির ক্ষেত্রে হয়তো বা তোমার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। তো তোমাদের সবার সাফল্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকেও স্যার, এত সময় দেওয়ার জন্য আপনার। তো তাহলে আমরা শেষ করি, তাই না? ভালো থাকো। থ্যাংক ইউ। নাকি শেষ করে দেবো না তুমি হোস্ট থাকবা? শেষ করে দিন, আর মনে হয় দরকার আচ্ছা। নেই।